জানলাটা বন্ধ করতে গিয়ে যা দেখলাম কৌশিক, তুমি মানে বললে বিশ্বাস করবে না। এইরকম মানে দৃশ্য আমি হয়তো কোনোদিনও দেখিনি। একটা মানুষকে ঘিরে প্রায় 60 থেকে 70টা মতো কালো কালো মানে হচ্ছে অদ্ভুত রকমের ছায়া বলতে পারো, বা তাল গাছ টাইপের বলতে পারো, দাঁড়িয়ে আছে। বলেই একটা খুব স্ট্রং স্মেল পাচ্ছি আমার একটা ঘরের কোণ থেকে। একটা জায়গাতেই সীমিত থাকে স্মেলটা। কেমন বলবো, নিয়ার অ্যাবাউট 40 এজের একটা লোক, আর তার সাঙ্গপাঙ্গ 4জন মতো রয়েছে। তারা একটা ওই মৃতদেহকে নিয়ে খুব নাচানাচি করছে। জাস্ট দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থাকতে থাকতে ডান দিক থেকে একজন ভদ্রমহিলা ওই গেটটা খুলে বেরোলো, আর ওনার সঙ্গে চোখাচোখি হলো, একটা আই কন্ট্যাক্ট হলো। অ্যান্ড দ্য মুমেন্ট আই কন্ট্যাক্টটা হলো না, বিশ্বাস করো কৌশিক দা, আমার মনে হলো এই মহিলাটা সব জানে বাড়িতে যা যা করছে। দেখতে পেলাম যে ওইখানে অনেক ভাঙা হাঁড়ি, রামাবলি, ঠিক আছে, এছাড়াও মানে কিছু কিছু হাড়, মানে মানুষের বলতে পারো না, ওটা পশুর জানি না, কিন্তু বড় 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 হাড় ফাড় কিছু পড়ে আছে। ওই ভাড়াটে মানে ওই দিদিটার মাকে একবার বলেছিল যে কাউকে বশীকরণ করতে গেলে বা কাউকে নিজের বশে রাখতে গেলে কি করতে হয়। আমি জানি না এটা অন দ্য ক্যামেরা বলা ঠিক হবে কিনা, বাট ব্যাপারটা বললো, ও নিজে থেকেই বললো না মা, যে একটু আগে একজন ঠকঠক করে গেল আমার গেটটা, আমি খুলে দেখলাম কেউ নেই। ওটা খুলেছে, দেখি সঞ্জয় দা জানলাটা খুলে দাঁড়িয়ে আছে। সঞ্জয় দা আমাকে ওইভাবে বলছে, কিরে দেখবি না ওর, কিরে দেখবি না ওর। মানে যে বলছে সে মুকুন্দপুরে ফোনে রয়েছে অন কল, আর সে যাকে বলছে সে লেক টাউনে একটা মাঠের মধ্যে ঘুরছে। সব সাধনা করছে। শ্মশান যদি জাগ্রত হয় মানে বিশাল একটা বড় বাজে জিনিস হবে। আই থিঙ্ক উই আর ট্র্যাপড বাই ব্ল্যাক ম্যাজিক। ধরুন আপনি বা আপনার বাড়িতে বা আপনার ফ্ল্যাটে কোনো জায়গা খালি আছে এবং আপনি চেয়েছেন যে সেই জায়গায় একটা মানুষ বা একটা পার্সনকে ভাড়া দিতে। সে দীর্ঘকাল ধরে রয়েছে সেখানে, 12 বছর 13 বছর। পরে জানতে পারলেন সেই মানুষটাই ব্ল্যাক ম্যাজিক করেছে, এবং আপনি কোনো জায়গায় কাজ করতে গেছেন আর সেখানে রাত্রির কাটানোর সময় জানলা দিয়ে দেখতে পাচ্ছেন এক ধরনের সাধনা চলছে, শ্মশান ক্রিয়া চলছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলেও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন। চ্যাডভির 2 সদস্য রিকি অ্যান্ড সায়ন। আজকে আমাদের এই দুজন বলবে এমন একটা ভৌতিক ঘটনা আপনারা জীবনে শোনেননি। মানে শোনেননি এই কারণেই বলছি, এটা চ্যালেঞ্জ আপনাদেরকে বলছি। এত পডকাস্টে এত রকমের সাধনার কথা বলা হয়েছে, আমি এই করি সেই করি ওই করি ওই করি, কিন্তু আজকের যে পডকাস্টটা রিকি যেটা দেখেছে সেটা অস্বাভাবিক, এবং তার ফলে কি হয়েছে, সেই গ্রামে কি হয়েছে, কোন খানটাতে হয়েছে, সব কিছু আছে এই পডকাস্টে। এবং সায়নের যে ঘটনাটা খুবই মর্মান্তিক। মানুষকে বিশ্বাসের যে কোন জায়গা থেকে, মানে এই ধরনের মানুষরা হয় কেন বা আসে কেন আমি জানি না, তারা এরকম নোংরা কাজ করে কেন, খালি কিছু সম্পত্তির জন্য ব্ল্যাক ম্যাজিক করা, জানি না। সো ডাইরেক্ট তাদের কাছে যাব, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমনি আমি বলে থাকি, এই যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই ব্লিঙ্ক করা নাম্বারে আপনারা ফোন করুন, স্টোরি পাঠান, কোনো রকম স্পিরিচুয়াল হেল্প। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, স্পিরিচুয়াল হেল্প অনেকে দেয়, অনেকে অনেক রকমভাবে দেয়, টাকাটা খুব ম্যাটার করে। চিন্তা নেই, আমাকে ফোন করবেন, আমি অ্যাস্ট্রোলজার হিসাবে এবং তান্ত্রিক হিসাবে এবং ট্যারোট হিসাবে খুবই কম খরচে, খুবই খুবই মানে একটা কম খরচা, আমি বেশি বলতে চাই না, সেইটাতে আপনাদের হেল্প করব। ধরুন আপনার বিজনেস চলছে না, বিজনেসটা ভালো হচ্ছে না, তাহলে সেখানে কি করে করতে পারি আমি, আর ডাইরেক্ট তার কাছে। তো সায়ন কেমন আছো? আমি আছি মোটামুটি, তুমি বলো কৌশিক দা কেমন আছো? এই চলছে ভাই। আর তুমি চ্যাডভির সদস্য একজন, তাই তো? যদি চ্যাডভি চিনে না থাকেন তাহলে বেলগুড়িয়া স্টেশনে ভূত বা ভৌতিক ঘটনা, যেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই যে রিকিরই বন্ধু হচ্ছে সায়ন। সায়ন, তুমি আজকে যে ঘটনাটা বলবে ছোট্ট করে ব্রিফ দাও। অ্যাকচুয়ালি আমার এই ঘটনাটা একটা জিনকে নিয়ে। একটা জিনকে? বাড়িতে একটা জিন চালান করা হয়েছিল বাড়িওয়ালার উপরে। যে অ্যাকচুয়ালি ল্যান্ডলর্ড, তার উপরে চালান করা হয়েছিল ভাড়াটের থেকে। আর সেটা আমি ইনভেস্টিগেট করি এরমভাবে, তার মেয়ে আমাকে ব্যাপারটা বলে, ছোটোখাটো ব্যাপার। তো ঘটনা শুরু করি, দেন
ব্যাপারটা পুরোটা না, মানে তুমি ইনভেস্টিগেশন কি করো নাকি এই লাইনে কেন এলে? এই লাইনে আমি এলাম হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলা থেকে নাস্তিক টাইপের ছেলে ছিলাম, বাট দেয়ার এ টাইম ইন 2019 তখন আমার সব চেঞ্জ করে দিল। আমায় কিছু বিশ্বাস করতে মানালো, মানে আমাকে মানে আই মিন আমাকে জোর করলো কিছু বিশ্বাস করতে, মানে এমন কিছু চোখের সামনে এলো, কিছু দেখতে পাওয়া শুরু করলাম আমি, তখন থেকে জিনিসগুলো এরকম শুরু হলো। না, মানে তুমি ইনভেস্টিগেশন, এটা কি তোমার প্রথম ইনভেস্টিগেশন? জিনের ইনভেস্টিগেশনটা না, হ্যাঁ, না, না, মানে যেটা না, তুমি না, বলবে। না, না, এটা দেখুন, আমি কোনো কিছুই প্রফেশনালি কিছু করছি না ওকে, এগুলো, ওকে, ঠিক আছে? ইনভেস্টিগেশন এজ ইন আমার আশেপাশে যারা রয়েছে তারা যদি কোনোভাবে বিপদে পড়ে, হুম। যেইটুকু সাহায্য আমার দ্বারা পসিবল তাকে প্রোভাইড করা, আমি প্রোভাইড করছি তাদেরকে, দ্যাটস ইট। তো সে আমার একজন খুব ভালো দিদি ছিল, ওকে, ওকে, আর আমাদের অফিস কলিগ ছিল। ওকে। তো সেই সূত্রেই আমি ভাবলাম যে কেন জানি না, আমি দেখি ব্যাপারটা নিয়ে একটুখানি। সে এত কিছু জানতোই না জিন ব্যাপার, এত কিছু তার মাথায় আসেনি। মানে আমার তুমি ইনভেস্টিগেশন করতে গিয়ে তুমি জিন বলছো? এক্স্যাক্টলি, আহ, আমি বলছি পুরো ঘটনাটা এরকম ভাবে। ঘটনায় ঢোকো। হ্যাঁ, আমি ঘটনায় ঢুকছি। ব্যাপারটা হচ্ছে আমি এরকম একদিন অফিসে ছিলাম, তো অফিসে ঢুকি সকালবেলা, তো আমাকে একজন ফোন করে, আমার একটা বন্ধুর নাম বা সেই ব্যক্তির নাম আমি কোনোটাই ডিসক্লোজ করবো না এখানে, জায়গাও ডিসক্লোজ করবো না আমি। তো ফোন করে আমায় বলে যে ভাই তুই কি অফিসে আছিস? হ্যাঁ অফিসে আছি। বলি শোন না, ওই এরকম দিদি একটু হাতটা দেখাবে বলছে তোকে। বললাম আচ্ছা হাত দেখাবে, কি নিয়ে হাত দেখাবে আবার? যাবো দেখে নেবো পরে গিয়ে। তো আমি গেলাম, আমি তখন মাথা গুঁজে চলছে, তার একটা রিলেশনশিপ রয়েছে ওই অফিসের ভিতরেই। তো আই থট যে এরকম কিছু হবে, যে তার রিলেশনশিপে কোনো প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমার ডেকেছে। তো আমি গেলাম আর গিয়ে বসেছি অফিসের বাইরেটা। ফার্স্ট কথা আমাকে বললো দিদিটা, সায়ন আই থিঙ্ক উই আর ট্র্যাপড বাই ব্ল্যাক ম্যাজিক। মান কেন, এটা কেন বলছো তুমি? ব্ল্যাক ম্যাজিক এরকম কিছু মাথার মধ্যে কেন এলো ফট করে? তো সে একটা একটা করে কথা বলতে শুরু করলো। সে বলতে শুরু করলো যে আমাদের বাড়িতে কিছু বছর ধরে খুব অনৈতিকভাবে ঝামেলা চলছে মা বাবার মধ্যে। আর ঝামেলাটা এমন পর্যায়ে চলে গেছে, আমার মা বাবাকে সহ্য করতে পারে না, বাবা মা আলাদা ঘরে শোয়, ঠিক আছে? আমি আলাদা ঘরে শুই, আমার বাবা কাউকে সহ্য করতে পারে না। এদিকে আমার মা বাবার ছিল একদম চোখের মণি, মানে বাবা মাকে ছাড়া কিছু বুঝতোই না। সেখান থেকে এরকম ফট করে সবকিছু পাল্টে গেল 1-1.5 বছরের মধ্যে। আমি বললাম ব্যাপারটা নিয়ে আচ্ছা তো আর কি ঘটেছে বলো। বলছি এবার যেটা বলছি তোকে সেটা হচ্ছে যে আমি দেখতাম ওই বাড়িওয়ালা, যেই মেয়েটার কথা বলছি আমি, সেটা হচ্ছে বাড়িওয়ালা। মেয়েটার ফ্যামিলিতে রয়েছে হচ্ছে মেয়েটা, তার বাবা, তার মা। তারা থাকেন 3 তলায়। আর তার নিচের তলা মানে 2 তলাতে থাকে হচ্ছে 2টো ভাড়াটে, আর 1 তলায় থাকে 2টো ভাড়াটে। এবার 2 তলার যে ভাড়াটে আছে তারা থাকে 13 বছর, 1 তলার যে ভাড়াটে আছে তারা থাকে 5 বছর। তো ও মেয়েটার বক্তব্য, মানে দিদিটার বক্তব্য যে ঘটনা শুরু হয়েছে 5 বছর ধরে, ঠিক আছে? তো তার বক্তব্য যে 5 বছরের সময় যে ভাড়াটা ঢুকেছিল আমাদের বাড়িতে, সে কিছু করতে শুরু করেছে আমাদের উপরে। তো আমি তখনই বলছিলাম না, করবে না। তার কিছু সিমটমস আমায় বলেছিল, বলছে সে না গলার মধ্যে পুঁতির মালা ফালা পরে থাকে, যে 5 বছরের ভাড়াটে তুলসী গাছ খুব গিফট করে আমাদেরকে। তো আমি বুঝলাম যে তাহলে এ হচ্ছে ওই সনাতন ধর্মে, তার সনাতন ধর্মের মধ্যে ব্ল্যাক ম্যাজিক ফ্ল্যাগিনি কিছু নেই, ওদের সব হচ্ছে কৃষ্ণ, যা করবে কৃষ্ণ ওদের। এটা কার কথা বলছো? ভাড়াটিয়াদের? ভাড়াটিয়া কথা, যে 5 বছর ভাড়াটে থাকছে। ওকে। হ্যাঁ, ওদের সন্দেহ ওদের উপরে গেছিল। আমি বুঝতে পারলাম না এটা হচ্ছে সনাতন ধর্ম, কিছু না, হয়তো এরা কিছু বুঝতে পেরেছে যে বাড়িটার মধ্যে কিছু খারাপ চলছে, দ্যাটস ওয়াই তোমার তুলসী গাছ কিছু পজিটিভ তোমার কিছু দিচ্ছে, তা তোমরা প্রোটেক্ট করতে পারো। তুলসী গাছ পজিটিভ বলতে পারছি? তুলসী গাছ পজিটিভ, অফকোর্স তুলসী গাছ তো পজিটিভ। আমাদের তুলসী গাছ তো অ্যাকচুয়ালি নারায়ণের বউ হিসেবে দেখা হয় তুলসী গাছে, মানে তুলসীকে। তো তুলসী গাছ তো পজিটিভ হবে। তুলসী গাছ অ্যাকচুয়ালি বাড়িতে থাকা খুব ভালো। আর তুলসী গাছের পিছনে অনেক হিস্ট্রি রয়েছে, তো সে নিয়ে একটা ছোট একটা কথা জিজ্ঞেস করি সায়ন তোমাকে। অনেক সময় দেখা গেছে আমার বাড়িতে তুলসী গাছ হঠাৎ করে মারা যাচ্ছে, যেখানেই রাখি, ঠিক আছে? 2 বছর 1.5 বছর এরকম, 1-1.5 বছর এরকম চলেছে, ঠিক আছে? এবং বর্তমানে একটা জিনিস আমি দেখছি যে আমার তুলসী গাছ যেখানে সূর্য যায় না সেখানেও তুলসী গাছ হচ্ছে। এটা কি ভালো গুণ না খারাপ গুণ? তুলসী গাছ হওয়াটা খুব ভালো গুণ, আর তুলসী গাছ মারা যাওয়াটার মানেটা হচ্ছে সেই সময় কোনো নেগেটিভ অরা ওখানে বিলং করছিল, সেটা এই মুহূর্তে নেই, কেটে গেছে কোনোভাবে। খুব স্ট্রংলি ছিল মনে হয়। কেন বলছি সায়ন, আমরা যেভাবে হোক, আমরা যখন মানে আমাদের জানলা তোমরা দেখাবো আমি, সেখানে যখনই আমরা তুলসী গাছটাকে আমি গ্রো করার চেষ্টা করছি মারা যাচ্ছে।
শুকিয়ে মারা যাচ্ছে। আর রাইট নাও তোমাদের একদম তুলসী গাছ এদিক ওদিক থেকে উঠছে। এদিক ওদিক থেকে ভাই, হুম। মানে অস্বাভাবিক, মানে যেখানে সূর্য পৌঁছায় না বুঝতে পেরেছি, সেখানে তুলসী গাছটা স্বচ্ছল সবুজ পাতা। বুঝতে পেরেছি। এটা কোনো খারাপ দিক না, এটা উল্টে ভালো দিক। অ্যাকচুয়ালি এটা এটা ব্লেস বলতে পারো ভগবানের তোমাদের উপরে। এনিওয়েজ, ঘটনায় আসি আমি। ব্যাপারটা হচ্ছে এরকম, কোথায় ছিলাম আমরা, ওই তুলসী গাছ তুলসী গাছ দেওয়া নিয়ে। তো আমাকে বললো এই ব্যাপারটা নিয়ে, আমি বললাম না না এরকম কোনো ব্যাপার নেই। তো তারপরে আরো কিছু বলছে আমাদের ঠিক গেটের সামনে রক্তের ফোঁটা পড়ে থাকছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি রক্তের ফোঁটা জায়গাটার মধ্যে পড়ে রয়েছে। একটা দরজা, ওদের কাঠের দরজা, তো কাঠের দরজার মধ্যে একটা চিহ্ন কেটে দিয়ে যাচ্ছে বারবার ধরে। আর চিহ্নটা ঠিক কোনো হার্ড কিছু দিয়ে কাটা নয়, কাটাটা এরকম কোনো মানে ওটা এরকম মুছছে যাচ্ছে না, বাট একটা অয়েলি কিছু স্ট্রাকচার বেরোচ্ছে ভিতর থেকে। তো বাবা তো ব্যাপারটা মানে না, ব্যাপারটা বাবাকে যা বলছে সবটাই অপোজ করছে, বলছে না এরকম কিছু না, তোরা কিছু ভুলভাল ভাবছিস, তোরা পাগল হয়ে গেছিস, তোরা অ্যাসাইলামে চলে এরকম ধরনের কথা বলছে। তো বলছে এটা রং হয়েছিল, রঙের কোনো প্রবলেম হয়েছে। তো যাই হোক, তো আমি এরকম বললাম যে দিদি, যখন শুনলাম আমি বললাম ফার্স্ট জিনিস যে খাবার দাবার কারোর থেকে নেবে না। তুলসী গাছ দিচ্ছে আলাদা ব্যাপারটা, খাবার দাবার তুমি কারোর থেকে নেবে, আর নিলেও খাবে না, ফেলে দেবে। তাকে আমি এটা বারণ করলাম। তারপরে আমি বললাম যে তাহলে একটা কাজ করো, আমি একদিন যাই তোমাদের বাড়িতে, জাস্ট একটু দেখে আসো তোমাদের বাড়িটা, আর কিছু না। তো আমি বলেছিলাম যে আমি যে যাচ্ছি সেটা কাউকে জানাবে না, তোমার বাড়িতে তোমার মাকেও জানাবে না, ইনফ্যাক্ট কাউকে জানাবে না। তো অ্যাজ ইউজুয়াল আমি যেমন রেডি হয়েছিলাম, এরকম সময় আমি যাবো ওখানে একটা রিজন নিয়ে, তার আগে আমার বলছে মাকে জানাতে হয়েছে আমাকে। ব্যাস, আর কিছু না, আমি যাবো, কিচ্ছু পাবো না, আমি পুরো বাড়ি খুঁজে আমি কিচ্ছু পাবো না। অ্যাকচুয়ালি কি হয়, যারা ব্ল্যাক ম্যাজিক করে, তারা যাদের উপর করেছে ব্ল্যাক ম্যাজিকটা তাদেরকে খুব নজরে রাখে, তারা কি স্টেপ নিচ্ছে তাদের এগেনস্টে, রাইট? তো তারা খুব নজরে রাখে, এগুলো জানার চেষ্টা করে কি চলছে এদের মাথার মধ্যে। আর জানতে পেরে গেছে এরা যে আমি বা আমার মতন কেউ, মানে ওরা যেমন বলেছে আমাকে, যেমন রিপ্রেজেন্ট করেছে অ্যাজ লাইক কোনো তান্ত্রিক আসছে আমাদের বাড়িতে, এরকম কিছুভাবে রিপ্রেজেন্ট হতে করেছে মাকে গিয়ে। তো সেই জন্য ওরা সব কিছু যা যা করে গেছে সব সরিয়ে দিয়েছে জায়গা থেকে। তো এবার আমি গেছি, বিশেষ করে সকালবেলা গেছি আমি। তো আমি বাড়ির ছাদ থেকে শুরু করে বাড়ির গ্রাউন্ড ফ্লোর তন্ন তন্ন করে জিনিসপত্র খোঁজার চেষ্টা করেছি, মানে আমার যেগুলো দেখার জিনিস ছিল, আমার নলেজে যেগুলো পড়ে সেগুলো আমি খুঁজেছি। নাথিং, কিচ্ছু পাইনি। আর নেগেটিভ কোনো এনার্জিস আশেপাশে, আই ক্যান ফিল দ্যাট, কোনো কিছু নেই ওখানে। তো আমি এই করে তো ওদের বাড়িতে ঢুকলাম। তো আমি তো ওর বাবাকে তো বলা যাবে না যে আমি গেছি এজ এইরকম ভাবে। তো বাবাকে বলা হয়েছে অফিস কলিগ আমাদের হয়, তো একটা ডকুমেন্টস এনে আমাদের বাড়িতে এসছে। তো অ্যাজ ইউজুয়াল আমি ডকুমেন্টস নিতে ওদের বাড়িতে ঢুকেছি, ঘরের ভিতরে ঢুকেছি, জল টল খাচ্ছি, খেয়ে এবার নামবো আমি। তো ওই দিদিটা ছিল সঙ্গে, দিদিটার বয়ফ্রেন্ড ছিল, আর আমি নামছি সিঁড়ি দিয়ে। ওদের ঘরটা 3 তলায় আমি বললাম যেমন। তো নামতে গিয়ে যে ফার্স্ট ফ্লোরে যে বাড়ির ঘরটা পড়ছে, ওই ঘরটার বাহাতে একটা ঘর পড়ছে, ডানাতে একটা ঘর পড়ছে। তো বাহাতের ঘরটা বন্ধ, তালা মারা। আর বাহাতের ঘরটা আমি জাস্ট নামতে যাব, আমি ওখানে দাঁড়ালাম একটুখানি। বাহাতের ঘরটা থেকে একটা নেগেটিভ ফিল আমি করতে পারছি, যে ঘরটার ভিতরে কিছু রয়েছে একটা, যেটা খুবই নেগেটিভ এখানের জন্য। আর এটা মানে অ্যাকচুয়ালি কি হয় না, নেগেটিভ কিছু তোমার আশেপাশে থাকলে ফার্স্ট যেটা প্রবলেম হবে, তোমার টেম্পারেচার কন্টিনিউ ডাউন হতে থাকবে। আর সেকেন্ড থিং হচ্ছে তোমার একটা বাজে স্মেল পাবে তুমি। এই দুটো খুব মেজর পার্ট। তো আমি ওখানে জাস্ট দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থাকতে থাকতে ডান দিক থেকে একজন ভদ্রমহিলা ওই গেটটা খুলে বেরোলো, আর ওনার সঙ্গে চোখাচোখি হলো, একটা আই কন্ট্যাক্ট হলো। অ্যান্ড দ্য মুমেন্ট আই কন্ট্যাক্টটা হলো না, বিশ্বাস করো কৌশিক দা, আমার মনে হলো এই মহিলাটা সব জানে, বাড়িতে যা যা ঘটছে সব জানে এই মহিলা। তো এবার কি হলো, আমরা নেমে গেলাম, এই মহিলা দাঁড়িয়ে ছিল আমরা নেমে যাওয়ার পর্যন্ত। এই মহিলাটা আমার সঙ্গে নামলো, নেমে আবার উঠে গেল পিছনে। এই মহিলা কিন্তু তালা দিয়ে বেরিয়ে গেছিল ঘরে, আবার উঠে গেল পিছনে। তো এটা কি কারণ ছিলাম তখন কিচ্ছু বুঝতে পারিনি, পরে আমি গিয়ে বুঝতে পেরেছিলাম। আমি সেখান থেকে বেরিয়ে এলাম, আমি বেরিয়ে এসে বললাম ঠিক আছে আমি দেখছি কি করতে পারি। আমি কিছু পাইনি হ্যাঁ এখানে, কারণ তুমি বলে দিয়েছো, তো আমি কিছু পেতাম না, আমি জানতাম। বাড়িতে গেলাম, আমার মামাকে বললাম, তো মামা আমার শক্তি মন্ত্র দীক্ষা টিক্ষা নেওয়া, তো মোটামুটি মায়ের পুজো টুজো করে। তো মামাকে বলাতে মামা দুটো মাদুলি তৈরি করে দিল। তো মামা দুটো মাদুলি তৈরি করে বললো যে এনার যে মা রয়েছে, যে মেয়ে রয়েছে, এর কথা বেঁধে দেবে, এরকম দিনে লাল সুতো দিয়ে বেঁধে দেবে, হয়ে যাবে। তো বিশ্বাস করো সেই বাঁধার পর থেকে, আমি দেখেছিলাম ওটা তোমার সেপ্টেম্বরে আমি দেখেছিলাম ওখানে। তো ওটা বাঁধার পর থেকে পুজোর পর অবধি কোনো প্রবলেম ছিল না। বিজয়ের দিনকে এরা খাবার নিয়ে গেছে, খাবারটা বাবা আবার খেয়েছে।
আবার প্রবলেম স্টার্ট, বাজেভাবে প্রবলেম স্টার্ট। এবার আমি তোমার একটা কথা বলি, এই যে সময়টা আমি গেছিলাম সেপ্টেম্বরে, এখানে খালি ব্ল্যাক ম্যাজিক ছিল, খালি ব্ল্যাক ম্যাজিক ছিল। এখানে কোনো এন্টিটি যখন অবধি পাঠানো হয়নি, জাস্ট ব্ল্যাক ম্যাজিক ছিল। যেখানে মাধুরীটা পড়ে গেছে, ব্ল্যাক ম্যাজিকের ইফেক্টটা পড়ে কমে গেছে। তো দ্যাটস ওয়াই তাদের আরও পাওয়ারফুল কিছু একটা ট্রাই করতে হয়েছে। তো তারপরে আমি আর ওদের বাড়িতে ঢুকতে পারিনি, বলছে তোকে আমার বাড়িতে নিয়ে আসা ইম্পসিবল। বললাম কেন? বলছে বাবা তোকে সন্দেহ করেছে। সব মানে ওদের প্রি প্ল্যান যারা করছে এটা, ওর বাবাকে পুরো কন্ট্রোলে রেখে দিয়েছে। ওর বাবা হচ্ছে মেন ডিসিশন মেকার। আমি তখনও বলেছিলাম ভাড়াটাকে তুলে দাও, প্রয়োজনে কাউন্সিলারকে গিয়ে টাকা টাকা খাইয়ে ভাড়াটাকে তুলে দাও। বলছে বাবা বাবা তুলতে দিচ্ছে না, বাবা বলছে ওরা থাকবে, তোরা বেরিয়ে যা বাড়ি থেকে, এরকম ধরনের কথাবার্তা। তো এরকম চলছে 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 চলছে, তো জিনিসটা আরো বাজে জায়গায় যাচ্ছে। বলছে এরকম আমি রাত্রিবেলা হলেই একটা খুব স্ট্রং স্মেল পাচ্ছি আমার একটা ঘরের কোণ থেকে, একটা জায়গাতেই সীমিত থাকে স্মেলটা, আর স্মেলটা এর আগে আমি কোথাও পাইনি। তো আমি ভাবছি ব্যাপারটা কি ব্যাপার আছে, আর ওই দাগটাই বা কিসের, যে দাগটা দেখার কথা ছিল আমার। এত কিছু ভাবতে ভাবতে আমার মাথায় গেল যে তুমি একটা কাজ করো, এটা মনে হচ্ছে এটা না আমাদের হিন্দু ধর্মের কোনো কাজ নয়, তুমি না একটু মসজিদ যাও। কিছু কাজ কিন্তু করাবে না ওখানে গিয়ে, কোনো টাকা পয়সা দেবে না, কিছু দেবে না, কোনো কিছু কাজ করাবে না, তুমি জাস্ট গিয়ে কথা বলবে। অ্যাকচুয়ালি আমার মাথায় এটা ছিল যে তাকে মসজিদ পাঠানোর মেন কারণ সে যে গন্ধটা পাচ্ছে ওখানে, সেই গন্ধটাই মসজিদের সামনে থেকে পাচ্ছে কিনা। মসজিদের সামনে একটা আতরের গন্ধ, আতরের স্মেল চলে, ওই আতরের স্মেলটাই একটা জিন বা ওদের জাতীয় যদি কিছু ঢোকে তোমার বাড়িতে, সেই স্মেলটা তুমি পাবে। তো সে যায় আর স্মেলটাকে ম্যাচ করে ফেলে। আমি দেখুন অনেকবার তাকে চেষ্টা করেছিলাম এরকম বলে 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 যে কি স্মেল আছে, কোনো ফলের ফুলের কিছু বলতে পারি না, কিসের স্মেল বুঝতে পারছি না, বাট স্মেল ছাড়ছে, স্ট্রং স্মেল, বাট একটা মেন পারফিউম স্মেল, আই ক্যান সেন্স দ্যাট, বাট এক্স্যাক্টলি কি ছিল বলতে পারছিল না। তো আতরের স্মেলটা পেয়েছে সে, তো পেয়েছে তখন অবধি কাউকে, ওনাকে আমি কিছু জানাইনি কি আছে ভিতরে কি বৃত্তান্ত। তারপর আমি বললাম যে তুমি গিয়ে কথা বললে ওখানে মনে মসজিদে, কি বললো ওরা? বলছে তোমাদের ঘরে ঘরটা নাকি বাঁধন করতে হবে, এই জন্য 15,000 টাকা লাগবে। এবার আমি বললাম যে দেখো টাকা তুমি না বের করে দিলে ফ্যামিলিকে বাঁচাতে, বাট ঠিকঠাক কাজটা কি হবে? ঠকাতে তো পারে তোমাকে, এটা ভেবে চিন্তে একটুখানি এগোও। তো এই নিয়ে অনেক কিছু হলো। তো এইখানে সামনাসামনি এক জায়গায় সোনারপুর বারুইপুর, বারুইপুরে একজন নামকরা লোক আছে, নামটা নেবো কি বুঝতে পারছি না। উনি অনেকেই চেনে, মানে অনেকেই চেনে ওনাকে, পাগলা বাবা নাম ওনার। তো আমি ওনার কাছে অনেক বছর আগে গেছিলাম আমার মায়ের সঙ্গে। তো আমি তার কাছে তাকে নিয়ে গেলাম, বললাম দেখো গিয়ে কথাবার্তা বলো, কিছু করলে ইনি করতে পারবে। তিনি একটা ত্রিশূল দেন আর কিছু তেল টেল দেন, ওটা খেতে হয়। তো ওটাতেও কোনো একটা কিছু এফেক্টেড হলো না, কারণ এন্টিটি যাকে পাঠিয়েছিল, এন্টিটিটা বড় এন্টিটি ছিল, এটা জিন ছিল। এন্টিটিটা যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট নেগেটিভ অরা নিয়ে তারা থাকে এখানে থাকে। এটা জানলে কি করে? বলছি এই যে স্মেলটা সব থেকে, এটা হচ্ছে স্মেলটা। দ্বিতীয় হচ্ছে যে ওই দরজার বাইরে যে ছকটা কাটা ছিল, ওই ছকটা কোনো হার্ট কিছু দিয়ে কাটা নয়, আমি তোমায় বললাম একটু আগে, কোনো পেরেক টেরেককে খুদাই করে কাটা এমন কিছু নয়। আর বলতো ওরা যে ছকটা যখন কাটা হয়, আমি যখন রাত্রিবেলা জেগে থাকি মায়ের সাথে, তখন আমি একটা খড়খড়ানি আওয়াজ পাই এই গেটটাতেই, কিন্তু আমাদের মধ্যে এতটা সাহস থাকে না যে গেটটা গিয়ে খুলে দেখার যে কে রয়েছে এখানে। তো আমি তার পরের দিন সকালবেলা উঠে গিয়ে দেখতে পাই যে ছকটা কাটা, ছকটা তরতাজা হয়ে কাটা থাকে ছকটা। তো ওই ছকটা কিভাবে কাটা, মানে সব ইনভেস্টিগেশন হচ্ছে এরকম ভাবে যে ওই ছকটা ওর আঙুল দিয়ে কাটতো, যে জিনটা কাটতো সে আঙুল দিয়ে কাটতো, সে কোনো মানুষ কাটতো না ছকটা, জিনকে দিয়েই কাজটা করাতো। তো এরকম অনেক কিছু ঘটতে ঘটতে ব্যাপারগুলো মানে ইউটিলাইজ করতে করতে এক জায়গায় আনতে আনতে আমি ফাইনাল ডিসিশন দিলাম এটা হচ্ছে একটা জিন। আমি তখন অবধি ওনাকে কিছু বলিনি। তো আমি বললাম পাগলা বাবার কাছে নিয়ে গেছি, পাগলা বাবা কোনো সলিউশন দিতে পারেনি। আমি তাকে, সে আমার একদিন বললো যে আমি এরকম এক জায়গায় খোঁজ পেলাম, এটা হচ্ছে নিউ টাউন ঠাকদারি রোডটা ওই সাইডে একজন বসছেন, উনি হচ্ছে মৌলবী। আমি ওনার কাছে যাবো, তো তুই চল আমার সঙ্গে। তো আমি, ওনার বয়ফ্রেন্ড আর ওনার একটা মাসি ক্যাব করে গেলাম ওখানে। তো ঢুকলো, ঢুকে কিছু লেখালেখি করলো উনি খাতার মধ্যে, যে মৌলবীরা করে, ডেট অফ বার্থ বলো, তারপরে নাম্বার টাম্বার কিছু নিল নিয়ে বললো, অনেকক্ষণ বসে থেকে বললো আরে তো চালান করেছে এরকম ভাবে।
তো আমি বললাম চালান তো করেছে, দূর থেকে আমি বলছি যে আমি চালান তো করেছে, সেটা আমি বুঝতে পারছি, আপনি সলিউশন কি দেবেন এর জন্য। বলছে আহ, একটা কাগজের মধ্যে লিখে দিল ওদের কিছু মন্ত্র লিখে দিল। তো বললো এটা কি পোড়াতে, আর একটা জায়গায় মন্ত্র লিখে দিল লাল কালির, ওটাকে একটা জলের বোতলে ঢুকিয়ে রাখতে বললো, ওই জলটা খেতে বললো সবাইকে, মানে সবার খাবারের সঙ্গে মিশিয়ে দিতে বললো। তো ওই সমস্ত দিলো, দেওয়ার পরে আমি ওনাকে নিয়ে বাইরে বেরোলাম। আমি বললাম দেখুন এটাতে কিন্তু কাজ হবে না, আপনি বড় কিছু ভাবুন, আপনি কাউকে পাঠিয়ে দিন কাজটা করান ওখানে গিয়ে। বলছে না আগে এটা দিয়ে কাজটা দেখি না, তারপর না হলে তো রয়েছি, আমি করে দেবো। ওই 3-4টে কাগজ দিল, ওর জন্য 1000 টাকা নিল ওদের কাছ থেকে, 1000 টাকা না 500 টাকা সামথিং কিছু নিল, একটা মোটামুটি লামসাম অ্যামাউন্ট নিয়েছে। আমি তখনও বলছি যে টাকা ইনভেস্ট করতে তোমার তো অসুবিধা নেই, বাট এই যে তুমি টাকাটা ইনভেস্ট করছো, কটা লোক তোমার ঠকিয়ে চলে যাবে, এটা সব থেকে বড় কথা, তোমার কাজই হলো না, তুমি প্রবলেমটা নিয়ে ফেস করেই রয়েছো। তো সেটাতেও কোনো প্রবলেম মিটলো না। তো তারপরে লাস্ট মোমেন্টে আমার একজন চেনা জানা ছিল, মানে লাস্ট তাকেই আমার ভরসাযোগ্য লেগেছিল। তো তাকে আমি ফোন করলাম এরকম একজনের রেফারেন্স দিয়ে, আমার একটা কাকা আছে, কাকাটার রেফারেন্স নিয়ে ফোন করলাম, ফোন করে বললাম পুরো ঘটনাটা। তো সে শুনে সব সলিউশনটা ওখান থেকে ফোন থেকে দিয়ে দিল। ও ওখান থেকে ফোন থেকে কিছু রিচুয়ালস করলো নিজে, কারণ দেখো এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমার কাজটা ছিল এখান থেকে ইনভেস্টিগেট করে ব্যাপারটাকে বের করে দিলাম। আমি বললাম কি আছে এখানে, উনিও বলছে এখানে জিন আছে, যার কাছে প্রথমে গেছিল উনি বলে এখানে জিন আছে, জিন চালান করেছে এখানে। বললাম পাঠাবেন কি করে কে? বলছে না পাঠাতে আমি এই সমস্ত দিলাম, এটাই কাজ হবে। তো ওখানে ওনার সঙ্গে কনভারসেশন সব শেষ হলো। এবার আমি যাকে কল করেছিলাম সে বলছে ফোন তুললো, সে ফোনে সব সলিউশন দিল। সে জাস্ট জিজ্ঞাসা করলো বাড়িটা কেমন, কোথায় আছে, কি বৃত্তান্ত, তোমার নাম বলো, তোমার ডেট অফ বার্থ বলো, বাবার নাম বলো, তোমার বাবার ডেট অফ বার্থ বলো। সব জানলো, জেনে কিছু মানে কিছু করতে দিল। বললো তুমি যেখানে দাঁড়িয়ে আছো দেখো তোমার পিছন দিকে একটা আম গাছ রয়েছে। উনি ওখান থেকে ফোনের মধ্যে বসে, উনি থাকেন মুকুন্দপুর আর মেয়েটি থাকেন হচ্ছে লেক টাউন। তো বললো তুমি যেখানে দাঁড়িয়ে আছো, মাঠে দাঁড়িয়ে আছো, তোমার মাঠের পিছন দিকে দেখো আম গাছ আছে। তো আম গাছ খুঁজে পাইনি কোথাও। তো বললো দেখো ভালো করে দেখো, তাহলে তুমি আম গাছ পাবে, ওখানে চারা আছে আম গাছের। বলছে হ্যাঁ, নিচের দিকে তাকিয়ে দেখে হ্যাঁ আম গাছের চারা আছে। ওখান থেকে বসে উনি ফোনে বলছে কথাটা, মানে যে বলছে সে মুকুন্দপুরে ফোনে রয়েছে অন কল, আর সে যাকে বলছে সে লেক টাউনে একটা মাঠের মধ্যে ঘুরছে। তো সে ঘুরে দেখে যে হ্যাঁ চারা তো রয়েছে। তো বলছে ওই চারার পাশ থেকে মাটি তোলো হাতের মধ্যে নাও, নিয়ে স্মেল করো মাটিটা। বলছে কেমন স্মেল? যেমন মাটি আর স্মেল হয় তেমন স্মেল পাচ্ছি। কিছুক্ষণ পরে বললো আবার স্মেল করো। বলছে একটা আষ্টানি গন্ধ, মানে খুব নোংরা একটা গন্ধ পাচ্ছি মুখ থেকে। তো বলে ফেলে দাও ওটা। বলে এবার তুমি উপর দিকে তাকাও, তাকিয়ে দেখো তোমার যে ইষ্টদেব আছে বা তোমার যে তুমি যাকে ভালোবাসো, যে ভগবানকে, তুমি তাকে স্মরণ করে বলো যে আমার যা যা সমস্যা আছে সেটা মিটিয়ে দাও আমাকে। উনি বলছে ওখান থেকে বলছে যে এই সমস্ত করো তুমি উপর থেকে। তো উনি বলছে যে তো আমার যে দিদিটা রয়েছে, আমি যখন কনফারেন্সে করে, তো দিদিটা রয়েছে, দিদিটা উপর দিকে তাকিয়ে বলছে যে মনে মনে বলছে কথাটা। তো উনি তখন বলছে কাকে দেখতে পেলে, মাতারাকে দেখতে পেলে? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, এবার তুমি তোমার মাকে ফোন করে দেখো একটু আগে তোমার দরজায় ঠকঠক হয়েছে কিনা, আর তুমি এটা দেখো তো মা শরীরটা কেমন আছে এখন, আগের থেকে কেমন আছে। অ্যাকচুয়ালি ওনার মায়ের প্রবলেমটা আমি বলিনি এতক্ষণ ধরে। ওনার মায়ের মেন প্রবলেম হচ্ছিল যে ওনার মায়ের রক্ত শূন্যতা হয়ে যাচ্ছিল, পুরো রক্ত গায়ে, মানে গা থেকে একদম গা পুরো সাদা হয়ে যাচ্ছে। আর দিনে 5 বার 6 বার করে সে পটিতে যাচ্ছেই, মানে কিছু খাচ্ছে না বাট পটি হচ্ছে তার, এরকম অবস্থা হয়ে গেছে। তো জিজ্ঞাসা করো তোমার মা কেমন আছে ফোন করে। ফোন তুলে বললো আমি সকাল থেকে এখনো অবধি যাইনি একবার, আমার শরীরটা আগের থেকে অনেক ভালো, একটু সুস্থ সবল লাগছে। তো যখন জিজ্ঞাসা করে ঠকঠকের ব্যাপারটা বললো, নিজে থেকেই বললো না মা যে একটু আগে যখন ঠকঠক করে গেল আমার গেটটা, আমি খুলে দেখলাম কেউ নেই। আর এই কথাটা উনি ফোনে বলেছিল, যে সলিউশন দিয়েছিলাম। তো তারপরে উনি বলছে ব্যাপারটা যে ইনভেস্টিগেশনটা সবই ঠিক ছিল তোমার, মানে তুমি যা যা বলেছো সবটাই ঠিক ছিল। ব্যাপারটা এই যে এনডিটা ছিল, এটাকে নিয়ে এসেছিল ওই ভাড়াটে তোমার ঘরটা খালি করানোর জন্য, আর কিচ্ছু না। এবার আমিও এখান থেকে ওকে পাঠিয়েছি আমার দিক থেকে, সে গিয়ে ওকে সতর্কবার্তা দিয়ে এসছে এরপর যদি কিছু করে, এই যে এন্টিটিকে দিয়ে ও কাজ করাচ্ছে ওই এন্টিটি ঘুরে ওকে মেরে দেবে, এরকম অবস্থা, মানে যে কাজ করাচ্ছে তাকে মেরে দেবে।
কনফিউশন আছে কোনো? খুব মানে লাগছে মানে মানে আমি শুনছি মন দিয়ে, কিছু কিছু জায়গায় আমার জানার ইচ্ছা আছে, আমি তোমার জিজ্ঞেস করবো, তুমি একটু বলে না। আচ্ছা, তো সে তাকে মেনে দেবে। তো প্রবলেম পুরোটা পুরোটা কমে গেল, প্রবলেম ওখানে কোনো প্রবলেমই নেই, সব একদম ঠিকঠাক ছিল। কিছুদিন পরে আবার আমার কাছে ফোন আমি এলো। এবারে আমরা কিছু জিনিস জিজ্ঞেস করি। হুম যে মা তারাটাকে যে দেখতে পেয়েছিল, হুম মা তারাকে যে দেখতে পেলো, হুম ওটা কিভাবে দেখতে পেলো? মানে হ্যালুসিনেট বলতে মা তারাকে চোখ বন্ধ করে কার নাম স্মরণ ও করেছো তুমি। ও ও ও হ্যাঁ, তো বলছে ওখানে তুমি বুঝতে কার পেরেছি। মুখটা দেখতে পেলে আকাশের হুম মধ্যে। হ্যাঁ, মা তারার মুখটা। বলছে এটা এটা তো ওনার জন্য কথা নয় যে ফোনের মধ্যে, সে শিবকেও দেখতে পারতো, সে হুম লক্ষ্মীকেও দেখতে পারতো, হুম। মা তারাই কেন দেখবে? ধরে নাও আজকে যারা শুনছে হুম। তাদের যদি এনার কন্ট্যাক্ট লাগে, তুমি হেল্প করবে? না, অ্যাকচুয়ালি ইনি কাজ করেন না। ইনি ওই বললাম না কাকার রেফারেন্স, ওই কাকার খুব কাছের মানুষ বলে দ্যাটস ওয়াই উনি কাজটা করে দিয়েছেন। কাজ বলতে কি, উনি একজন প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে, দ্যাটস ওয়াই উনি হেল্পটা করে দিয়েছেন। উনি সত্যি কথা বলতে উনি 1 টাকা পয়সা নেননি, এক এক কোনি কানা নেন, উনি জাস্ট ফোনের মধ্যে সলিউশন দিয়েছে, কথা শেষ। ওই কাকা পরে ওনার সঙ্গে আমার সঙ্গে কথাবার্তা বলেছে, কি খবর, কেমন আছে উনি এখন, দ্যাটস ইট। উনি একটা কানা কই নেয়নি। উনি জাস্ট বললো যে এরপরে যদি প্রবলেম হয় তাহলে আমাকে ওই বাড়িতে যেতে হবে, তখন একদিন খাসি মাংস বাড়ি তোরা করিস, আমি খাবো একটু জমি। ওই বাড়িতে গেলে ওই ভাড়াটের গোষ্ঠী হয়ে যাবে একদম, মানে নির্বংশ হয়ে যাবে ওই বাড়িতে যদি আমি যাই। কারণ ভাড়াটা কিন্তু বড্ড বাজে, বাজে মানে বড্ড বাজে মাইন্ডসেট নিয়ে রয়েছে ওরা। ওই ভাড়াটে মানে ওই দিদিটার মাকে একবার বলেছিল যে কাউকে বশীকরণ করতে গেলে বা কাউকে নিজের বশে রাখতে গেলে কি করতে হয়। আমি জানি না এটা অন দ্য ক্যামেরা বলা ঠিক হবে কিনা, বাট এটা রিচুয়ালস বলছে, রিচুয়ালসটা খুব নোংরা, মানে নোংরা বলতে খুব বাজেভাবে, মানে একটা আহ, রক্তমাখা কাপড় যদি তোমার রান্নার মধ্যে দিয়ে সেটাকে রান্না করে খাইয়ে দেওয়া হয় তোমাকে, তোমার ঠিক কেমন লাগবে জিনিসটা। বলছে আমি একজনকে করেছিলাম এরকম ভাবে, আর সে আমার বশীকরণ ছিল, উনি বলছেন। এত বাজে ভাবে, এত ক্রুল ভাবে ব্যাপারটাকে মানে ওই দিদির মাকে বলছে এই দিদির ঘটনাটা? মাকে বলছে। তখন আগে যখন খুব কথা হতো এদের মধ্যে, হুম। তো দিদির মাকে তখন বলছে যে এরকম ভাবে করলে এরকম এরকম হয়। তো সেই সময় পর্যন্ত প্রবলেম কম ছিল, আবার পরে শুরু হলো একটু পরে, কিছুদিন পরে গিয়ে আবার শুরু, কিছুদিন পরে না, প্রায় কিছু মাস পরে গিয়ে আবার শুরু হলো। কিছু মাস পরে গিয়ে শুরু হলো, এটা আমার দিক দিয়ে শুরু হলো। অ্যাকচুয়ালি যে জিনটা যাকে কাজ করা থেকে আটকানো হচ্ছিল, অ্যাকচুয়ালি কি, আহ, ওদের কাছে রেফারেন্স বলতে আমি, হুম হুম ঠিক আছে, ওরা কাউকে খুঁজতে গেলে আমাকেই খুঁজবে ফার্স্ট। সেম অ্যাজ ওই ভাড়াটেগুলো, কাউকে সরাতে গেলে ভাই এই ছেলেটাকে সরিয়ে দে লাইন থেকে, তাহলে আর একে কেউ সাপোর্ট করতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া। তো এই কি করলো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো। তো আমি আমার মানে নিজের মন থেকে এটা বিশ্বাস করি, এটা মানি খুব, যে যাদের রাশি এবং গণ যাদের খুব হাই পাওয়ার হয় তাদেরকে কোনো এন্ট্রি ছুতে পারে না। আশেপাশে আসবে আলাদা ব্যাপার, তুমি দেখতে পাবে আলাদা ব্যাপার, বাট তুমি ছুতে পারবে না, তোমার ক্ষতি করতে পারবে না। তো তো আমার ব্যাপারটা হচ্ছে, আমার তোমার রাশি হচ্ছে তুলা, কিন্তু গণ হচ্ছে দেব। আর আমার এগুলো হচ্ছে মানে ওই কুণ্ডলির মধ্যে লেখা থাকে। আর কুষ্টি যেটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, পুষ্টির মধ্যে লেখা থাকে। তো ব্যাপারটা হচ্ছে এমন অনেক কিছু থাকে। আর কর্ম হচ্ছে শকুনি, শকুনি বলতে খারাপ না, এটা শকুনি বলতে হচ্ছে যে শকুনি একটা হেল্পিং পার্সন, মানে এরা যারা আসে তারা খালি হেল্প করতে আসে, তার পরিবর্তে গিয়ে নিজে খায়, ওই হেল্প করে নিজের নিজের নিজে খারাপ হবে, বাট তাও হেল্প করে যায় মানুষকে, এরা ব্যাপার। তো এইটা যখন ছিল আর তারা যখন আমাকে অ্যাটাক করেই ছিল, আমি আমি লিটারালি বলছি তোমাকে, আমি ঘরের মধ্যে বসে রয়েছি এরকম, ওনার সঙ্গে ওই দিদিটার সঙ্গে রাত্রি তখন 12টা বাজে কথা বলছি যে ঘরে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এই যখন অ্যাক্টিভিটিসগুলো চলছিল, উনি যখন কিছু রিচুয়ালস দিয়েছিল করতে, এই যে আমার যে লোকটা, আমি যাকে ফোন করেছিলাম, তখন যখন কিছু রিচুয়ালস দিয়েছিল করতে, বলেছিল কিছু সর্ষে খেতে হবে, কালো সর্ষে কিছু খেতে হবে 21 দিন ধরে। আরও কিছু রিচুয়ালস দিয়েছিল, আমি ক্যামেরার সামনে ডিসকাস করবো না। তো সেগুলো যখন করছিল তখন বলছে যে ভাড়াটের ঘর থেকে রাত বিরাতে খুব পোড়া গন্ধ যাচ্ছে, রাত্রির 12টা 12:30 খুব পোড়া স্ট্রং পোড়া গন্ধ হচ্ছে। আমি তখন বললাম তোমার বাবা এখানে ল্যান্ডলর্ড, ওখানে ল্যান্ডলর্ড, তোমার সেকেন্ড ফ্লোরে কি পুড়ছে সেটা তোমার অ্যাজ এ ল্যান্ডলর্ড তার একটা দায়িত্ব আছে যে সে গিয়ে নক করতে পারে যে তোমার ঘরে এরকম পোড়া গন্ধ যাচ্ছে, কি ব্যাপার, রাইট, সেটা করো। বলছে না, বাবাকে আবার কনভিন্স করা যাচ্ছে না।
তখন দ্য মোমেন্ট ওই কথাবার্তা বলছি আমি ঘরের মধ্যে বসে আছি। এবার দ্য থিং ইজ হিয়ার, দ্য জিনটা ওখানে আর নেই। জিনটা কোথায়? তো জিনটা হচ্ছে আমার বাড়ির, আমি যেখানে শুই তার ডান দিকে, বাইরের দিকে, মানে পায়খানার চেম্বারের দিকে রয়েছে। আমার খাট, পাশে জানলা, তার পাশে চেম্বারের দিকে। জিনটা এখন ওখানে আসতে না পারলো, আমাকে সরাতে হবে। আমাকে সরিয়ে দিলে তাহলে আর গিয়ে কিছু হবে না, কন্ট্যাক্ট পাবে না এনার, আনলেস যদি ভগবান চায়, রাইট? তো আমি ঘরে বসে আছি, সেই সময় আমি গরমই ছিল মোটামুটি তখন। তো আমি ফোনের মধ্যে ওনার সঙ্গে তখন কথা বলছি, দিদির সঙ্গে। তো আমার দিদা সবাই লাইটটা বন্ধ করলো। আমার দিদা আর আমি একটা ঘরে শুই। আমি যে ঘরটায় শুই সে ঘরটায় খুব একটা ঠাকুর নেই, একটা লক্ষ্মী গণেশ রয়েছে, আর ওই পাগলা বাবার একটা ত্রিশূল আমাদের ঘরেও রয়েছে। তো ত্রিশূলটা ওই ঘরে রয়েছে। তো খুব একটা পুজো টুজো ওই ঘরটার মধ্যে, ধূপধুনো আসে, কিন্তু ওই ঘরটা এক্স্যাক্টলি পুজো হয় না। মামার ঘরটায় মেন পুজো হয়। মা কালীর যে ফটো রয়েছে ওখানে ধুনো চিমুনি, মানে ধুনো টুনো দিয়ে ভালো করে পুজো টুজো হয়। তো আমি এরকম খাটের মধ্যে বসে আছি, তো আমার বাঁ দিকটা হট করে ভারী হতে শুরু করলো। আমি যখন ফোনে বললাম যে প্রবাবলি ও এখানে এসছে, তো রাখো আমি পরে কথা বলছি। তো আমি উঠলাম, উঠে একটা দেহবন্ধন মন্ত্র আমি পড়ছি, পড়ে ফু দেবো। জাস্ট আমার এখনো কাটা লাগছে, মানে কাটা সে কথাটা বলতে। আমি দেহবন্ধন মন্ত্র সব পড়লাম, পরে ফুটা দেওয়ার জন্য এদিকে আমি ঘুরলাম, তখন লাইট বন্ধ করে আমি জাস্ট ফুটা দেওয়ার জন্য ঘুরলাম। ততক্ষণ আমি দিদাকে বলছি লাইটটা জ্বালাও। দিদা তখনও বলছে লাইট কেন জ্বালাবো। জাস্ট ঘুরলাম মন্ত্রটা দেবো বলে, এদিক থেকে সরাবো, এদিকে নিয়ে আসবো মন্ত্রটা, ফু দেবো। তো এদিকে ঘুরছি যখন আমি, তখন এই সাইড থেকে একটা বিটকেল হাসি পেলাম আমি। বিটকেল হাসি, কেউ হাসলো আমার উপরে। তো লিটারালি আমি তখন জাস্ট আমার ওই দেহবন্ধন মন্ত্রটা জাস্ট পড়েছি, পড়ে আমি জাস্ট ফুটা দেবো নিজের গায়ে। তো আমি জাস্ট দিতে যাচ্ছি এদিকে ফুটা। তো এখান থেকে আর হাসি এসছে আমার কানের মধ্যে, এত বিটকেল হাসিটা, এত ভারী গলায়, মানে হাসিটা এমন ভাবে হাসলো যে হাসিটা বোঝালো আমাকে যে ও রয়েছে এখানে। আমার বাদিকটা ছিল তখন, আমি খাটের মধ্যে বসে, তখন হাসিটা তখন আসলো আমার কানের মধ্যে। আমি তখন, যেহেতু মন্ত্রটা পড়ে নিয়েছি, আমি যেহেতু ফুটা দিয়ে দিয়েছি, আমি জানি হি ক্যান ডু নাথিং। আমি জানি এটা, খুব ভালো করে জানতাম আমি এটা। তো আমি জাস্ট দিয়ে আমি লাইটটা জ্বালালাম। লাইটটা জ্বালিয়ে বজরংবলির একটা বজরং বান আছে, জানো কি জানি না এটা। বজরংবলির আমরা ইউজুয়ালি হনুমান চল্লিশা শুনি, রাইট? এটা বজরং বান নামে একটা মন্ত্র আছে। ওই মন্ত্রটা সব থেকে এফেক্টিভ হয়। অ্যাকচুয়ালি মন্ত্রটা সবসময় শোনাটাও উচিত নয়, বা পাঠ করাটাও উচিত নয়, কারণ ওই মন্ত্রটার মধ্যে এমন এমন কথা, মানে রামকে নিয়ে বলা আছে, মানে রামের দিব্যির ইচ্ছে হনুমানকে আসতে হবে, এরকম ধরনের এগ্রেসিভ ওয়ার্ড ইউজ করা আছে ওই মন্ত্রটার মধ্যে। তো দ্যাটস ওয়াই যারা মন্ত্রটা পড়ে তারা বলে যে মন্ত্র সবসময় ইউজ না করতে, খুব হতে না পড়লে। ওই মন্ত্রটা তখন টিভি রয়েছে আমাদের, টিভির মধ্যে চালিয়ে আমি তখন শুয়েছি সেই রাত্রিবেলা। আর রাত 3টের পর থেকে আমার ঘুম এসছে, কারণ রাত 3টের পর, মানে ডেভিল আওয়ার্সটা কেটে যাওয়ার পর, 3টের পর থেকে ডেভিল আওয়ার্স শুরু হয়, ডেভিল আওয়ার্সটা কেটে যাওয়ার পর থেকে আমার ঘুমটা এসছে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস নিয়ে আমি আবার তাকে ফোন করলাম যে এই ঘটনা কিন্তু আবার ঘটলো একবার, তো ব্যাপারটা একটু দেখো। সে বলছে যে এই যে জিনিসটা করছে সে বারবার ধরে করে যাচ্ছে, এটা সে করে যাবে। তুমি কি চাইছো বলো, ওই দিদিটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাইছো বলো, একে কি একটা যোগ্য শাস্তি দেওয়া উচিত? তো দিদিটা বলছে না, আমার কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই, আমি চাই খালি আমার ঘরটা যাতে সেফ থাকুক, আমার যাতে কেউ, তাতে যদি ভাড়া উঠে যায় তো উঠে যাক, তাতে কিছু যায় আসে না আমার, কিন্তু যাতে ক্ষতি না হয় আমার দ্বারা কারোর। দিদিটা তখনও বলছে আমার মনে হয় একটা উচিত শিক্ষা তাদেরকে দেওয়া উচিত, না তারা বুঝতে পারবে না। তো এরকম বলতে বলতে তো সে বললো ঠিক আছে তুমি রাখো, আমি মানে ওই দাদাটা বলছে যে আমি আমার সাথে কথা বলে নিচ্ছি, মানে শায়নের সাথে কথা বলে নিচ্ছি, তুমি রাখো, আমি শায়নের সাথে কথা বলে নিচ্ছি। তো সে সামথিং কিছু করলো, মানে কিছুক্ষণ চুপ করে থেকে সে বললো যে আমি তোমায় এখন বলবো হাততালি মারবে 3বার, জোরে জোরে ক্ল্যাপ করে, যতটা জোরে পারো তুমি তত জোরে তুমি ক্ল্যাপ করবে। এটা ওভার দ্য ফোন হচ্ছে? ওভার দ্য ফোন। বললাম ওকে। ক্ল্যাপ করলো, 3বার ক্ল্যাপ করলাম, জোরে আওয়াজ হয়েছে। শেষবারের তালিটা একদম হাত আনা ফসকে গেছে, তালি হয়নি আমার, মানে একটা চ্যাং করে আওয়াজ হয়েছে, ঠিক আছে? তো তারপরে সে একটা মন্ত্র পড়তে শুরু করলো, ওদের ফোন চিল্লে বলছে তুমি ফোনে লাউড স্পিকার রাখো, মন্ত্রটা শোনো, মন্ত্র শেষ হবে তো তুমি আবার জোরে জোরে ক্ল্যাপ করবে 3বার।
তো বলছে মন্ত্রটা পড়তে শুরু করলো, ওদের মানে মুসলিম মন্ত্র অ্যাকচুয়ালি। তো প্রায় মন্ত্রটা পড়েছে 10 মিনিট ধরে। এটা কে পড়ছে? ওই দাদাটা, যে দাদাটা আমাকে হেল্প করেছিল প্রথমবার। সে জানে মুসলিম এই মন্ত্রগুলো? হ্যাঁ, আমি আসছি সেই বিষয় নিয়ে। সে অ্যাকচুয়ালি বাঙালি, কিন্তু সে একটা শক্তি পায়, সেটা হচ্ছে মুসলিম। তাই বলে তাকে কিন্তু মুসলিমে কনভার্ট হতে হয়নি। সে বাঙালি, এখনো সে বাঙাল, সে এখনো সব বাঙালিদের রিচুয়ালসই করে। সে মুসলিমদের সব মন্ত্ররত্ন সবকিছু জানে। বিশাল জ্ঞানী তো তাহলে। অ্যাকচুয়ালি উনি খুব সাহায্য, অ্যাকচুয়ালি ওনার সঙ্গে আমার রিলেশনটা এরকমভাবে তৈরি হয়, আমাকে একজন এসে বলে যে জিন কি হয় জানিস? জিনকে আগেকার দিনে যুদ্ধ যারা যেত, রাজারা, তাদের হাতে একটা তাবিজ বেঁধে দিত। ওই তাবিজের মধ্যে একটা জিনের ক্ষমতা থাকতো। এই তুমি দেখো না, এত রাজা তুমি দেখেছো, এই ধরে নাও চেঙ্গিস খা, ঠিক আছে, এরা এরা একা এতজনকে মেরে দিত? এমনি মেরে দিত? এদের মধ্যেই এদের প্রোটেকশন থাকতো। যা হবে জিনটার হবে, যা মারছে জিনটা মারছে। এটা তো খালি শোট চালাচ্ছে, মারছে তো অন্য কেউ। একটা খুশি মারলে কি একটা লোক 10 ফুট দূরে গিয়ে পড়বে? পড়বে না, ওটা মুভিতে সম্ভব হয়। কিন্তু একটা জিন যদি মারে 10 ফিট না 20 ফিট দূরে গিয়ে পড়তে পারে সে। তো বলছে আগেকার দিন থেকে চলতো, তো এরকম ভাবে রিলেশন হয়েছে তার মধ্যে। বলছে আমার চোখের সামনে দাঁড়িয়ে দেখানোর কথা ছিল ঘটনাটা। একটা মুরগিকে রাখা হয়েছিল, একদম পুজো টুজো করে মুরগিটাকে সামনে একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছিল। এর মধ্যে একটা মন্ত্র পড়ে দিল মুরগিটার মধ্যে, পাশ থেকে গুলি করতো, আর গুলি লাগতো না মুরগির গায়ে। অ্যাট এনি কস্ট গুলিটা মুরগির গায়ে লাগতো না, মুরগিটা কোনো ক্ষতি হতো না। দ্যাট ওয়াজ আ রিয়েল রিভলভার অ্যাকচুয়ালি। তুমি দেখেছো এটা? এটা আমার সামনে দেখানোর কথা ছিল, বাট যেহেতু গান ওটা আমার সামনে, তখন ছোট ছিলাম, গান আমার সামনে দেখায়নি। বাট ঘটনাটা যেখানে চলছিল, যে বাড়িতে চলছিল, সেটা আমার এখনো মনে আছে। সেখানে সবাই অলমোস্ট ছিল, মানে ওই বাড়ির বাইরে থেকে কাউকে কোনো কিছু ওখানে এন্টারটেইন করা হতো না, জাস্ট। তারপর সায়ন তোমার বাড়ি থেকে কি সেই যে এবার ঘটনা বলছি আমি তোমায়। এবার এই জিনদের একটা টাস্ক দেয়া থাকে অলরেডি, যে এই টাস্কটা আমাকে কমপ্লিট করতে হবে। আমি একটা কথা বলি, জিন হোক, কর্ণপিশাচিনী হোক, যত বড় বড় এন্টিটিস যারা আছে না, এরা না শুধুমাত্র যে দিতে আসে বা তুমি এদেরকে কন্ট্রোল করছে এমন কিন্তু নয়। এদের একটা ডিল থাকে, তুমি এটা করবে, দেন আমি তোমার জন্য এটা করবো। ডিল, যে তুমি আমাকে এটা করে দেবে, তার বলে তোমাকে আমি এত কিছু দেবো, রাইট, এত কিছু খাবার দাবার দেবো তোমাকে। অ্যাকচুয়ালি জিনরা চায় কি, জিনরা চায় যে তাকেও আল্লাহদের মতন পুজো করা হোক, তাকেও সবাই মানুক, মানে শয়তান হোক বা তাকেও মানুক সবাই, এরকম একটা ব্যাপার। তো তারা অনেক গল্প আমি শুনেছি, অনেক কেসেস আমি জানি যেখানে এরকম হয়েছে যে জিনদেরকে দিয়ে প্রথমে একটা কাজ করানো হয়েছে, দেন তারপর জিনদের জন্য একটা আলাদা পুরো বাড়ি তাদেরকে ছেড়ে দিতে হয়েছে, সেইখানে তাদের বাসস্থান করে দেবে বলে, সেই জিনদেরকে। বাবা, এরকম ব্যাপার থাকে। তো দ্যাটস ওয়াই যে জিনটা পাঠিয়েছে, এই যে তুমি বললে না বাড়ি ছেড়ে চলে গেছে কি, আমার বাড়ি ছেড়ে যায়নি সে। সেই ঘটনাও স্টিল নাও আমার সঙ্গে এখনো অবধি চলে যাচ্ছে। সে এখনো অবধি, মানে বিশেষ করে না, কাল রাত্রি অবধি সে ক্ষিপ্ত ছিল যে আমার ক্ষতি করে দেবে। সে যদি আমার না ক্ষতি করতে পারে, সে যাকে সে চালান করেছে তার কোনো ক্ষতি হয়ে যাবে। আর সে যে চালান করেছে সে তো চাইবে না যে তার ক্ষতি হয়ে যাবে। তার থেকে বেটার যে ভাই আমি একটা অচানা ছিল, আমাকে মেরে দিক বা কিছু করে দিক একটা। এখনো বর্তমান তো কিওর হচ্ছে না কেন? আর ওই যে বললাম টাস্ক, তোমার একটা কথা বলি, পৃথিবীতে কোনো তান্ত্রিক, কোনো অঘরী, কোনো ওঝা, কোনো মানুষের দ্বারা কোনো একটা এনার্জিকে নষ্ট করা ইম্পসিবল। নষ্ট করে দেওয়া, আমি তোমায় বলে দিই, এক হয় তুমি এনার্জিটাকে তার মানে এই ডাইমেনশন থেকে মুক্ত করলে, তার যে স্পিরিচুয়াল ডাইমেনশনটা হচ্ছে তাকে সেখানে পাঠালে, সে সেখানে যেতে পারবে না। এই যে সাধ্য শান্তি হয়, সেই স্পিরিটটা কিন্তু সেখানে থাকে সাধ্য শান্তি হওয়ার আগে অবধি। তুমি সাধ্য শান্তি করলে, তার পিণ্ডদান করলে, তুই সবকিছু যদি ঠিকঠাকভাবে হয়, তাহলে সে তার ডাইমেনশনে যাবে, যেখান থেকে সে অ্যাকচুয়ালি যে এখানে স্পিরিট ডাইমেনশন যেখানে বিলং করে সেখানে যাবে সে। তো কোনো এনার্জিকে ডিস্ট্রয় করা ইম্পসিবল, এনার্জিকে ডিস্ট্রয় করা যাবে না। এনার্জিকে তোমার, মানে এনার্জি চলছে, তোমাকে জাস্ট ওর ঠিক পথের দিকে ঘুরিয়ে দিতে পারো তুমি, এটা তুমি পারো যদি তুমি সেরকম ক্যাপেবল হও। দেন তেমন বড় মার্গে যদি তুমি সাধক বা সাধিকা যাই হোক না কেন,
তখন যদি তুমি হও দেন এটা পসিবল যে একটা এন্টিটি ভুল জায়গায় রয়েছে, তাকে তার ওই জায়গা থেকে তুলে তার নিজস্ব স্থানে তাকে পাঠিয়ে দেওয়া। এটিকে ধ্বংস করা যায় না, ইম্পসিবল। কেউ এসে বলে দেবে যে আমি বা এই করে দেবো ওই করে দেবো। এই যে কর্ণবিসর্জনী কথা ওঠে না, কর্ণবিসর্জনীকে শুধুমাত্র যে কন্ট্রোলে রাখে এটা কথা নয়, কর্ণবিসর্জনী বড় এন্টিটি একটা। কোনো এন্টিটি তোমার কাছে পুরোপুরি আসবে না। এই যে বলে আমি মা তারা সিদ্ধি বা যাই হোক বলে না মানুষ, ওই আমি এই সিদ্ধ করেছি, ওই কামাখ্যা সিদ্ধ সিদ্ধ। করেছি, ওই সিদ্ধ করেছি, ওই সিদ্ধ করেছি, তার মানে কি সেই পুরো গড এসটাকে তুমি সিদ্ধ করে নিয়েছো? সেই গডটাকে পুরোপুরি তোমার কাছে নিয়ে নিয়েছো তুমি? সেটা নয়, তার একটা অংশ তুমি পেয়েছো। তাও এমন নয় যে তোমার কন্ট্রোলে থাকবে সে। সেটা অত বড় এন্টিটি, আমরা জাস্ট মানুষ একটা। আমরা জাস্ট মানুষ এই ইউনিভার্সে। আমরা একটা ছোট্ট জিনিস, সেটা বড় এন্টিটি। আমরা থাকি, আমরা বিলং করি থার্ড ডাইমেনশন থেকে, তারা এটাই থাকে হচ্ছে মানে ইনফিনিট ডাইমেনশন, যেটাকে বলা হয় স্পিরিচুয়াল ডাইমেনশন, একদম। ইনফিনিট ডাইমেনশন। সেখানে তারা থাকে। আমার মনে হয় যে তারা তোমাকে মানে ধরা দিয়ে দেবে, তোমার কাছে থেকে যাবে, এরকম ব্যাপার নাই। কর্ণপিশাচিনী এরা ব্যাপার থাকে যে কর্ণপিশাচিনীকে যে সাধন করলো, অ্যাকচুয়ালি তাকে মানে যে করলো সাধন, সে যদি কোনো মানে মেল হয়, তাহলে তাকে অ্যাজ আ হাজবেন্ড তাকে কর্ণপিশাচিনীকে ট্রিট করতে হবে, মানে রাইট। মানে তাকে যখন তার এ হবে, যা যা সুখ যা দরকার যা সুখ দরকার সব তাকে দিতে হবে। দিতে হবে। তাহলে এটা কি তোমার কোনো মানে আন্ডারে কিছু এলো? তো আন্ডারে আসেনি, তাহলে ডিল একখানা। তুমি কিছু করছো আমার জন্য, দেন আমি তোমার জন্য কিছু করছি, দ্যাটস ইট। সেটা খারাপ হচ্ছে ভুল হচ্ছে সেটা আলাদা ব্যাপার। ঠিক। আর এই কর্ণপিশাচিনী সবাইকে বাড়ি মানে তোমাকে, তুমি যদি সিদ্ধ কথা কর্ণপিশাচিনী তোমাকে সবার থেকে আইসোলেট করে নেবে, সরিয়ে আনবে তোমাকে। ও শুধু তোমাকে চাইবে, তুমি চাও, তুমিও যেতে চাই, জাস্ট তুমি আর ও চাইবে এটা। বাড়িতে বউ বাচ্চা কেউ থাকতে না, বউ বাচ্চার বলি হয়ে যাবে যে কর্ণপিশাচিনী সিদ্ধ করে কিন্তু কেউ যদি বসে থাকে। দিতে বাধ্য করবে, এমনভাবে ম্যানিপুলেট করবে এরা, যারা নেগেটিভ এন্টিটি হয় না তারা এমনভাবে ম্যানিপুলেট করে, তারা বউ বাচ্চাকেই মেরে ফেলেন নিজস্ব। যে বলবে এটাই একটা পুজোর রিচুয়াল, এটা করলে তুমি এই মার্গে পৌঁছাবে, ওই মার্গে পৌঁছাবে। এট দি এন্ড কিছু হয় না। এদের একবার সিদ্ধ হয়ে গেল মানে হয়ে গেল, মানে এদের একবার পেয়ে গেল মানে ওই জাস্ট পেয়ে গেল, আর কিছু না। এরা কোনো উপরিস্থল নেই যে কর্ণপিশাচিনীকে পেলো তারপরে আবার একে পাবো ওকে পাবো, এমন কিছু নেই। তো এই যত বড় এন্টিটি আছে এদেরকে না মানে কবজায় আনা যায় না। সেম অ্যাজ জিন, এদেরকে না কবজায় ঠিক আনা যায় না, মানে ঠিক এদের সঙ্গে ওটা ডিলের মধ্যেই চলে ব্যাপারটা। তো তুমি বললে না এখনো অবধি সে রয়েছে আমার বাড়িতে, হ্যাঁ সে তার কাছে একটা টাস্ক এখনো অবধি রয়েছে যে এরকম একটা ছেলে আছে, সেটাকে মারতে হবে বা সেটা কোনো ক্ষতি করতে হবে। সেটার ফল মানে আশেপাশে নেগেটিভিটি থাকলে কি হয় না, তোমার ক্ষতি করতে পারছে না তোমায়। জিনদের মেন মানে মারার ধরন, জিন কিন্তু সহজে কাউকে পজেস করে না, জিন তাকে মেরেই দিতে পারে। জিনের পজেস করা কিন্তু প্রয়োজন পড়ে না, জিন ডিরেক্টলি মেরে দিতে পারে। তোমার চুলে মুড়ি দেওয়া দোকানে আসার মানে তুমি মরে যাবে, এতটা পাওয়ারফুল হয় তারা। আর টু বি ভেরি অনেস্ট, জিনরা না আমাদের পরিবেশের মধ্যে ঘুরে বেড়ায়, সত্যি কথা বলতে। তুমি তাদের দেখতেও পাও কিন্তু বুঝতে পারো না তারা জিন না মানুষ। সত্যি সত্যি জিনরা আমাদের মানে আনুষঙ্গিক লাইফের মধ্যে না ঘুরে বেড়ায়। কি সব বলছো সায়ন তুমি? অ্যাকচুয়ালি এরা না ওদের ওদের যে জগৎটা আছে, জিনদের যে জগৎটা আছে, সেখান থেকে এরা এখানটা বেশি পছন্দ করে, কারণ এখান থেকে মানুষকে নিয়ে যেতে চায় ওখানে, মানুষের সোলকে নিয়ে যেতে চায় ওখানে। তো তারা এখানে ঘুরে বেড়ায় রীতিমতন প্রত্যেকটা। আমি জানি না এখানে কজন অবজেকশন করবে, বাট আমার এটা জানা, আমার শোনা একটা মৌলবীর কাছ থেকে, সে খুব মানে নামি দামি মৌলবী বলতে পারো, সেই রকম বলেছে যেই এতে মানে মসজিদে 5 বার নামাজ পড়া হবে, সে মসজিদে জিন থাকতে বাধ্য, সে মসজিদে জিন থাকতে বাধ্য। আর এই কারণে সত্যি কথা বলতে আমি কোনো মসজিদে ঢুকি না যেখানে আমি বুঝতে পারি যেখানে এখানে ভাই 5 বার নামাজ পড়া সেরকম কোনো বড় মসজিদ, আমি কোনো মসজিদে ঢুকি না। বেশিরভাগ তো মসজিদে 5 বার নামাজ হবেই। বেশিরভাগ মসজিদে হয়, বেশিরভাগ মসজিদ আবার কিছু মসজিদে হয় না, নামাজ অনেকে পড়ে না, মানে 3 বার হয় 2 বার হয় এরকম হয়। আমি অনেক মসজিদ চিনি এরকম যে 3 বা 2 বার নামাজের মধ্যে হয়ে যায়, সবার কাছে তত টাইম থাকে না হয়তো। বাট যেখানে 5 বার নামাজ পড়া হয় সেখানে জিন থাকতে বাধ্য। থ্যাংক ইউ সায়ন। আর একটা যে লাস্ট যেটা জানবো আমি, দিদির বাড়িতে এখন সব ঠিক? দিদির বাড়িতে এখনো প্রবলেম হচ্ছে। ওই প্রবলেমটা কিওর কেন হচ্ছে না আমি বলছি, কারণ দিদি চাইনি যে ওদের কোনো ক্ষতি হয়ে যাক, ওই যে ভাড়াটে রয়েছে তাদের কোনো ক্ষতি হয়ে যাক। ক্ষতি হয়ে যাক এজ ইন মানে
আমি এটাকে লিগালিও গেছিলাম এটা নিয়ে। আমি যখনই কোনো কেস দেখি সেই কেসটাকে একমাত্র যে এটাকে এই প্যারানর্মাল কেস বলে আমি চালিয়ে দেবো এমনটা নয়। প্রথমে বলি ভাই সায়েন্টিস্ট মানে সাইকিয়াট্রিস্ট এদেরকে দেখাও, না হলে এরা যদি না পারে দেন অনেক উপায় থাকবে, বাট এদেরকে দেখি আগে, দেখো আগে মেডিকেল ওয়েতে গিয়ে দেখো, যদি পসিবল হয় সেটা কি ব্যাপার তাহলে করো। সেম আজ এখানে আমি লিগাল ওয়েতেও গেছিলাম। আমার একটা পুলিশ টেনশন ছিল, তাকে আমি ফোন করলাম, আইডিয়া নিচ্ছিলাম তার থেকে যে এরকম এরকম ব্যাপার, একে বাড়ি থেকে তুলতে হবে, বাড়ি থেকে তুললে দেন কিছু করা যাবে। তো সে বললো এরকম কাউন্সিলরকে টাকা খাওয়াতে হবে, বুঝতেই পারছো আজকালকার দিনে। তো দেন তারপরে হয়তো ওরা কিছু তামজোর করে হয়তো তুলে দিতে পারে ওদেরকে জোরজার করে। ব্যাপারটা কি হয়েছে, 13 বছর এরা বাড়িতে ভাড়া আছে মানে ওখান থেকে অনেক কিছু পাওনা আছে, তার একটা লামসাম অ্যামাউন্ট তারা পাবে যদি বাড়িটা প্রমোটিং হয়, রাইট? এবার উনি শুধু ওই লামসাম অ্যামাউন্টের জন্য বসে নেই, উনি বলতে চাইছেন আমি পুরো বাড়িটা হবে। ভেতরে ভেতরে যে ইনারের ভেতরে মনের মধ্যে চাইছে। হ্যাঁ, আর সেই সেটার জন্যই কাজ করছে। কেমন মানে অস্বাভাবিক মানুষ, অস্বাভাবিক মানে মানুষকে মেরে ফেলতে পারছে, মানে সে মানুষকে মেরে ফেলার মতন জায়গায় রয়েছে, তার মা মরে যেতে পারে রীতিমতন, সেই দিদিটার মা। সেই দাদাটা এখন আমার লাস্ট আমি তাকে ফোন করেছিলাম, সেই দাদাটা এখন কাজ করছে না, কাজ করা বন্ধ রেখেছে। আমি তাকে আরেকজনের নাম্বার দিলাম, বললাম এখানে ফোন করো, আমার মনে হয়েছে একটু ভরসাযোগ্য মানুষ, একটু ভালো করে যাচাই করে নিয়ে তুমি এগাও, যদি হেল্প করে ইনি করতে পারবে, দেখো একটু। তো আমি জানি তারপরে কি হয়েছে, বাট ওনার সঙ্গে ওই দিদিটার সঙ্গেও অ্যাকচুয়ালি কি হয়, আবার বললাম, যখন দেখছি আমাকে মারতে পারছে না, ক্ষতি করতে পারছে না, কিছু করতে পারছে না, তখন আমার আর ওই দিদিটার মাঝখানে একটা বাজেভাবে ঝামেলা লাগালো, খুব বাজেভাবে ঝামেলা লাগালো, সেটা খুব বড়ভাবে গিয়ে এন্ড হলো। আর তারপর থেকে আমি ওই দিদিটার সঙ্গে খুব একটা কথাবার্তা বলি না। কথাবার্তা না বললে আমি কোনো সাজেশন দিতে পারছি না, সে কোনো প্রিকশন কিছু নিতে পারছে না ব্যাপারটার জন্য। তবে এতে প্রবলেমটা এখনো অবধি রয়ে গেছে মোটামুটি, বাট যেই লেভেলে প্রথম দিকে ছিল হ্যাঁ সেইটা নেই। বাট ঝামেলা অশান্তি এখনো অবধি রয়ে গেছে, একটা নেগেটিভ অরা চারিদিকে রয়েছে, যে এখনো আমি স্মেল পাই, এখনো ওদের বলিনি ভিডিওর মধ্যে যে ওরা রাত বিরাতে 12টা-1টার সময় দেওয়ালে দেওয়ালে পেরেক ফুটতো। আমি যখন ওই লেফট সাইডে ঘরটা সামনে দাঁড়িয়েছিলাম, আমি বললাম না যেখান থেকে একটা বাজে নেগেটিভ অরা আসছিল, আমি বলেছিলাম এই ঘরটা খুলতে হবে, এই ঘরটা না খুললে আমি কিন্তু কিছু বলতে পারছি না। তো বললো এই ঘরটা তুই তো বাদ দে, আমার বাবা এসে বললে ওরা খুলবে না। বললাম কেন, তুমি তো তোমরা ল্যান্ডলর্ড, তোমরা তো গিয়ে বললে খুলতে বাধ্য। বলছে না, খোলেই না এরা, এরা এই ঘরটার মধ্যে কাউকে প্রবেশ করতে দেয় না, কাউকে না। আমার বাবা একবার ঠেলে ঠেলে ঢোকার চেষ্টা করেছে, সে তুমুল ঝামেলা, ঢুকতে তো পারেইনি, কিন্তু এই ঘরটার ভিতরে কাউকে ঢুকতে দেয় না। আর এই ঘরটার ভিতর যখন বাবা ঢোকার চেষ্টা করেছিল, তখন দেখেছিল ঘরটার চারিদিকে খালি পেরেক পোতা, পেরেকের মধ্যে কেউ ঝোলানো নেই, খালি পেরেক পোতা। এটা কোথাকার ঘটনা এটা? এটা অ্যাকচুয়ালি লেক টাউন। লেক টাউনে? হ্যাঁ, এইটুকুনি বলবো, জায়গা বেশি কিছু না না বলবো না, আমি, মানে একটা Just স্পেসিফিক Lake Town. লোকেশন। জাস্ট লেক টাউন ওটা। থ্যাংক ইউ শায়ন, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে তো দেখলেন শায়নের ভিডিওটা, এবার আসছে রিকি। সাধনা কি জিনিস, কি শক্তিশালী জিনিস, সেটা জানবেন এর পরের পডকাস্টে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এত সুন্দর সুন্দর যে পডকাস্টগুলো দিচ্ছি, আপনারা কিন্তু সাবস্ক্রাইবটা করেন না, লাইকও করেন না, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? জাস্ট অ্যাজ আ অনুরোধ থাকলো আপনাদের কাছে, আর এই পডকাস্টটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ। তো রিকি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে ভাই, হুম। অনেক দিন পর সেই বেলগড়িয়া রেলওয়ে স্টেশনের যে গল্পটা বা ঘটনাটা, সরি, সেই যে অল্প ছিল এটা, কিন্তু বাদবাকি যে গল্পগুলো ছিল বেশি ছিল। খুব ভিউজ এসছে কিন্তু, মানুষ ভালোবাসা দিয়েছে, আমি দেখেছি। আর তোমাদের চ্যাট ভিউ আমি খুব ফলো করি, চ্যাট ভিউতে খুব ভালো ভালো কাজ হচ্ছে, সেরকম ভাবে শোনা হয় না, সরি টু সে, বাট ভালো লাগে। ঠিক আছে রিকি, তো আজকে কি শুনবো, বীরভূমের কি গল্প বা ঘটনাটা শুনবো? গল্প বারবার বলে ফেলি না। সেটাই মানে দেখো, আমি তো আগেই যখন এসেছিলাম তোমাকে আমি বললাম যে আমি ভৌতিক ঘটনা কোনো রকম সেরকম ভাবে ফিল করিনি। মানে আগেই যে আমি এটা তোমাকে বলেছিলাম যে বাইকটা দিয়েছিলাম, সেটাতে আমি বলেছিলাম যে ভৌতিক জিনিসগুলো কিন্তু আমি কোনোদিন ফিল করিনি। ঠাকুরের সাথে মানে রিলেটেড এরকম ঘটনা আমার সাথে অনেকবার হয়েছে। তো এই
মানে আমরা কটা মাসে যা যা কাজ করেছি বেশিরভাগই তুমি দেখেছো হয়তো ভৌতিক সমস্ত জিনিসপত্র নিয়ে কাজ করেছি। কি তান্ত্রিকও ছিল। হ্যাঁ, তান্ত্রিকও ছিল, স্বামীজি, হুম। আর তাদের বেশিরভাগই মানে ভৌতিক বা নেগেটিভ এন্টিটি নিয়ে বেশি কথাবার্তা তারা বলেছেন। এবার ব্যাপারটা কি, মানে আমি একটা জিনিস আমি মানে আমার কাছে পুরো ক্লিয়ার হয়েছে যে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে পৃথিবীর একটা করে এনার্জি রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস, সেটা তোমার বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, যে কোনো কিছুর মধ্যে একটা না একটা তোমার এনার্জি কাজ করছে। এবার ওই এনার্জিটা আমাদের, কিন্তু আমরা জানি যে একটা এনার্জি আর একটা এনার্জির দিকে আকর্ষণটা করে। তো আমি যা মানে যেটা ভাবছি, আমার ক্ষেত্রে নেগেটিভ এনার্জিটা কিন্তু এবার বেশি করে আমার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। হুম। কারণ মানে তুমি বললে বিশ্বাস করবে না, আমার সত্যি কথা বলতে, আমি আগেও তোমাকে আবার রিপিটেডলি বলছি যে আমি আগে পজিটিভ এনার্জি বা ভগবান যেটা আমরাকে বলি সেইটার অনেক রকম প্রমাণ পেয়েছি, বাট নেগেটিভ ব্যাপারটা আমার নিজের আর কি লাইফে এক্সপিরিয়েন্স খুব একটা হয়নি। বাট এই রিসেন্টলি বলা চলে না, মানে আমার ফেব্রুয়ারি মাসের কথা বলছি আমি। ফেব্রুয়ারি মাসের দিকে আমি বীরভূমে গেছিলাম। কেউ থাকে না, থাকে না। ঘুরতে? আমরা না না, ঘুরতেও নয়। আমার মানে যদি কেউ একটু পার্সোনালি আর কি আমাকে চেনে, আমি যেই কাজটা করি, আমি অ্যাকচুয়ালি ওয়াটার সাপ্লাই এ আছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো ওয়াটার সাপ্লাই এর আমি কন্ট্রাকচুয়াল একটা পোস্টে একটা কোম্পানির আন্ডারে কাজ করি। তো আমরা ওই ওএইচআর এর সাইট ফাইট গুলো দেখি, এবং মানে যেগুলো হচ্ছে লেইং গুলো হয়, পাইপলাইন লেইং এইসবের কাজবাজ করি। তো বীরভূমের ময়ূরেশ্বর বলে একটা জায়গা আছে, ওইখানে ওখানে সাতপলসা নামক একটা জায়গা আছে। সাতপলসায় আমরা গেছিলাম যে ওয়াটারের টেস্টিং এর জন্য, এছাড়াও মানে আমরা ওএইচআর এর লোকেশন ফোকেশন দেখবো, এটার জন্য আমরা গেছিলাম। আর আমার সাথে আমার জুনিয়র বলছি, বাট অ্যাজ মানে যদি তার বয়স দেখা যায় আমার থেকে সে অনেকটাই সিনিয়র, ঠিক আছে? সঞ্জয় দা আমার সাথে ছিল, তার নামটা আমি স্পেসিফিক ভাবে বলেও দিলাম, ঠিক আছে? সে আমার সাথে ছিল। এবার যাই হোক না কেন, সে আমার সাথে গেছে। আর সত্যি কথা বলতে দেখো, যেই টাইমটায় আমরা গেছি, শীতকাল, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস, আমি আগেই বললাম। তো সেই রকম ভাবে আমরা মেন্টালিটি নিয়ে গেছি যে মানে আমাদের থাকতে হবে, আমরা যেহেতু সাইট ভিজিটে গেছি, তো একটা লাগেজ ফাগেজ ক্যারি করে গেছি। ফার্স্ট অফ অল আমাদের ভিজিট করতে হতো আমাদের যেটা আমাদের ওটাকে কি বলে, ক্লায়েন্ট অফিস। আমরা একটা নির্দিষ্ট মানে হচ্ছে গভর্নমেন্ট ক্লায়েন্টের জন্যই কাজটা করি, সেটার নামটা আমি উল্লেখ করলাম না। ওয়াটারের সাপ্লাইয়েরই কাজ করে তারা। তো রামপুরহাটে তাদের অফিস আছে, আমরা সেখানে গেছি। আমরা সাইটটার ব্যাপারে প্রপার জানলাম যে এই ব্যাপার। ওইখানের যারা মানে অ্যাজ এ, আমরা তো গভর্নমেন্ট পার্সন হিসাবে যাচ্ছি, তারা তো জানে না আমরা কন্ট্রাকচুয়াল বা কিছু এরকম, তো কিছু জানে না। তো আমরা পঞ্চায়েত যে প্রধান আছে তার সাথে ফার্স্ট অফ অল কথাবার্তা বললাম, এবং তিনি আমাদেরকে বিভিন্ন রকম আর কি লোকজনের সাথে পরিচিত করে দিলেন, যারা আমাদেরকে ওই সাইট ভিজিটিং বলো বা তোমার হচ্ছে ওয়াটার টেস্টিং বলো, এগুলোতে আমাদের হেল্প করবে। তো সাতপলসা নামক জায়গাটা আমরা গেলাম, আমি বললাম ওইখানে না মানে প্রপার কোনো হোটেল টাইপের ছিল না। যে আমরা যেমন এখন বর্তমানে দেখি কোথাও ঘুরতে গেলে হোটেল আছে, বা যেরকম মডার্ন ফেসিলিটি, হোটেল রেস্টুরেন্টস এগুলো আছে। তো বীরভূমের ওই স্পেসিফিক জায়গাটায় কোনো হোটেল টাইপের কিছু ছিল না। আমাদের একটা ময়ূরেশ্বর নদীর কাছাকাছি একটা জায়গায় থাকতে দেওয়া হয়েছিল। সেটা আমরা পরে বুঝতে পেরেছি ওটা ক্লাব ঘর, যখন আমরা এন্ট্রি করি। আর আগেই বললাম যে গভর্নমেন্টের থ্রুতে যেহেতু আমরা গেছি, ওইখানে মানে সমস্ত যারা আর কি গ্রামবাসীরা আছে, তারা স্যার 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 বলে আমাদের একটা সম্বোধন দিচ্ছে। অবভিয়াসলি আমরাও থাকলে আমরাও সেটা করতাম। এবার তাদের থ্রু থেকে আমাদের 4-5জনকে দেওয়া হয়েছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে, থাকা খাওয়া এগুলো নিয়ে হেল্প করছে। তো তারা ওই যে মানে যে ঘরটায় আমাদের থাকতে দিয়েছে, আমি ঘরটায় ঢুকে আমি দেখলাম যে ওখানে ব্যায়াম পার্টি আছে, ঠিক আছে? তারপরে নেতাজি সুভাষচন্দ্রর একটা ছবি টবি আছে, মানে প্রপার একটা হচ্ছে তোমার ক্লাব ঘর। ওইখানে দুটো জাস্ট হচ্ছে বেড দিয়ে নতুন চাদর পেতে আমাদেরকে বলেছে এখানে তোমরা থাকো। আর জায়গাটা নিয়ে আমি বলি একটু, ওই পার্টিকুলারলি ক্লাব ঘরটার থেকে না, আর মানে হচ্ছে যেগুলো বসত বাড়িগুলো, সেগুলো অনেকটা করেই গ্যাপ, অনেকটা দূর। সেখানে মানে আর কি কিছু নেই। আর মানে ক্লাব ঘরটার তোমার হচ্ছে থেকে তোমার যে নদীটার দূরত্ব, ওইটা অনেকটাই বেশি। যেহেতু শীতকাল, সেহেতু একটা না মানে হচ্ছে জলের একটা অভাবের জন্য একটা চট টাইপের পড়ে গেছে। আমরা ফার্স্ট দিন যেদিনকে আর কি ভিজিটে গেছিলাম ওই জলটা আর কি ওয়াটার টেস্টিং এর জন্য,
সেদিন আমরা দেখতে পেলাম যে ওইখানে অনেক ভাঙা হাঁড়ি, রামাবলি, ঠিক আছে, এছাড়াও মানে কিছু কিছু হাড়, মানে মানুষের বলতে পারো না, ওটা পশুর জানি না, কিন্তু বড় 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 হাড় ফাড় কিছু পড়ে আছে। তো স্বাভাবিকভাবে পঞ্চায়েত প্রধানের একজন ছিল নাতি, সে আমাদের সাথে ঘুরছিল, বললাম না ছেলে পুলে দেওয়া হয়েছিল আমাদেরকে সাইড ভিজিটিং এর জন্য। তো সে বললো, দাদা এইটা দেখে ভয় পাবেন না, এটা অ্যাকচুয়ালি আমাদের মানে যারা আর কি অক্ষম, মানে মৃত্যু যখন মানুষের হচ্ছে, যারা মানে আমাদের তো ওইখানে রামপুরহাট, মানে তুমি বুঝতেই পারছো তারাপীঠ সামনে মহাশ্মশান, সেইখানে যারা পোড়াতে যেতে পারে না, তারা এইখানে এসে সাধ্য শান্তিটা তাদের করে। তো আমি বললাম, ও আচ্ছা, কেন তোমার, আমি আবার জিজ্ঞেস করলাম যে কেন, তোমাদের তো মুর্শিদাবাদটাও তো কাছে, মুর্শিদাবাদের ওইখানে একটা মানে হচ্ছে বড় শ্মশান টাইপের রয়েছে, যদিও যতই মানে মুসলিম এরিয়া হোক না কেন, ওখানেও কিন্তু একটা বড় শ্মশান রয়েছে, যে ওখানটা বলছে না, একদমই যারা অক্ষম তারাই এখানে করে। ঠিক আছে, আমি বললাম ইটস ওকে, মানে যাই হোক। এবার সত্যি কথা বলতে দেখো, সেই দিন রাত্রিবেলা আমরা এসছি, ঠিক আছে, ইভেন তার পরের দিনও আমরা ছিলাম, কোনো রকম কিন্তু কোনো ওই যে শ্মশান বা এরকম কিছু ওইসবের কিন্তু কোনো ফিল হয়নি, প্রপার আমরা ঘুমিয়েছি এরকম। যাই হোক, আর যেহেতু শীতকাল, পাখা ফাঁকা কিছুই ছিল না ঘরে, কোনো প্রবলেমটা আমাদের হয়নি, একটা ডুম লাইট ছিল, ওটা দিয়ে আমাদের চলে যাচ্ছিল। আর খাবার বলতে গেলে 8:30 9টার মধ্যে দিয়ে, মানে যেহেতু গ্রাম্য এরিয়া না, তো ওইখানকার যারা হচ্ছে গ্রামীণ বাসিন্দা আছে তাদের থেকেই তো আমাদের খাবার দিয়ে যাচ্ছিল, তো তাই 8টা 8:30টার মধ্যে আমাদেরকে দিয়ে দিচ্ছিল। তারপরে মানে নিশ্চিন্তে আমরা ঘুমাচ্ছিলাম। সেকেন্ড দিনের কথাটা আমি বলি, আমি ফার্স্ট দিনের তো বললাম কোনো প্রবলেম হয়নি, আমরা জাস্ট হচ্ছে সাইট ভিজিট করেছি, ভিজিট করে চলে এসেছি। সেকেন্ড দিন আমরা ওই অ্যারাউন্ড 3 PM, ঠিক আছে, দুপুরবেলা, এবার শীতকালের দুপুর, মানে হচ্ছে ওই রোদ ফোদ সেরকম নেই, আমরা বাড়ি ফিরে আসছি। মানে আমরা সাইট ভিজিটিং এর কাজে গেছিলাম, লাইনিং মানে বাড়ি পাইপলাইন ফিরে লাইনিং মানে হচ্ছে, ক্লাবে ফিরে আসছো? ওই ক্লাবে, হ্যাঁ রাইট, ক্লাবে ফিরে এসেছি। লাইনিং গুলো হচ্ছিল, ওইগুলো দেখে ফেকে আমরা ফিরে এসেছি। তো ওই মানে যে চটটার কথা বলেছিলাম না, ওইখান দিয়ে আওয়াজ শুনছি যে আহ, কোনো ঢাক ঢোলক একসাথে যদি কেউ বাজায় ওই রকম। তো আমরা জাস্ট মানে কিরকম, আমি তো আগেই বললাম যে আমাদের বাড়ির মানে ওই ক্লাবটা থেকে চটটা মানে হচ্ছে তার পিছন দিকটা, পুরো একদম অপোজিট সাইড। তো আমরা ঘুরে গিয়ে জাস্ট হচ্ছে রাউন্ড করে ঘুরে গিয়ে ওই চটটার ওখানে গেলাম। তো ওইখানে দেখি যে একজন, মানে কেমন বলবো, নিয়ার অ্যাবাউট 40 এজের একটা লোক, আর তার সাঙ্গপাঙ্গ 4জন মতো রয়েছে, তারা একটা ওই মৃতদেহকে নিয়ে খুব নাচানাচি করছে, ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ, আর তার সাথে রয়েছে গ্রামবাসীরা। গ্রামবাসী বলতে বেশি জন না, আমি বললাম তো বলেছি মনে হয় নাকি আগে, যে এরিয়াটা খুব একটা মানে লোকালয় নয়, না। সেখানে কিছু কিছু মানুষই রয়েছে, ঠিক আছে। তো কিছু কিছু মানুষজন এসে ওইখানে আর কি কি বলবো, তাদের খুব আর কি আনন্দ হয়েছে ওই মানে মৃতদেহটাকে নিয়ে। মৃতদেহটা খুব একটা যে তোমার বয়স্ক সেটাও বলবো না, বেশি বয়সও নয় কিন্তু, ঠিক আছে, একটা মহিলার মৃতদেহ। তো তারা খুবই আনন্দিত, জানি না কেন। এবার আমি ওই পঞ্চায়েত প্রধানের যে নাতিটা আছে তাকে বললাম যে, দাদা কি হচ্ছে এখানে, ইনি মারা গেছেন, একে নিয়ে এরকম বলছে। না, এই যে স্বামীজিকে দেখতে পাচ্ছ, ও মনে হয় একে নিয়ে মরণ সাধনা করবে। মরণ সাধনা করবে, সে আবার কি? মানে এটা কি? আমার কাছে দেখো, আমি মানে আমি হয়তো তখন মানে এই কাজগুলোর সাথে যুক্ত হয়েছি, যে বিভিন্ন রকম ভৌতিক হ্যাঁ, ঘটনার সাথে হ্যাঁ, রিলেট হ্যাঁ, করতে, হ্যাঁ। কিন্তু মরণ সাধনা এই আবার কি? মানে আমি শুনেছি, অবভিয়াসলি আমি হুম, শুনেছি হুম। সব সাধনা। কারণ আমরা এর আগের এপিসোডে তুমি আর আমি কথা বলেছিলাম হুম হুম মরণ সাধনা, তুমি দেখেছিলে না শুনেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি অফ অফ ক্যামেরা তোমাকে বলেছিলাম অফ হয়তো। ক্যামেরা হ্যাঁ বলেছিলেন, হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি। হ্যাঁ। হ্যাঁ, এবার পডকাস্টে হয়নি হ্যাঁ কথা। সেটাই। এবার তো মানে আমার কাছে মানে ব্যাপারটা হচ্ছে, সব সাধনা শুনেছি, শ্মশান জাগ্রত করা শুনেছি, এ মরণ সাধনা বলছে, আমি বুঝতে পারিনি ব্যাপারটা, মরণ সাধনা কি করবে রে বাবা, ঠিক আছে। আর সবাই মুখ চোখ দেখে না, তোমার মনে হবে কি খুব একটা উত্তেজিত একটা মনোভাব, যে সবাই মানে খুব একটা কি না কি হবে। আমি মানে লোকের মধ্যে কি এক্সাইটেড আছে নাকি Excited. অ্যাগ্রেসিভ ব্যাপার? এক্সাইটেড, মানে তারা মানে কিছু একটা দেখছে, নতুনত্ব ঢাক কিছু হবে একটা হ্যাঁ, ব্যাপার। আর কিরকম আমি জিনিসটাও তারা একটা বাজাচ্ছে কেমন বলতো, এই যে তবলা আছে না, তবলার যদি গাব থাকে না, গাবটা হচ্ছে কালো জিনিসটা, তবলার মধ্যে বুঝতে যে পেরেছি। গাবটা, ওই গাবটা উঠিয়ে দিলে একটা হচ্ছে যন্ত্র, মানে বাদ্য টাইপের বানিয়েছে, হুম। ওইটা আর কি এ দিয়ে কন্টিনিউয়াসলি বাজাচ্ছে, একটা অদ্ভুত ধরনের আওয়াজ হচ্ছে, ডাম 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 করে এরকম ওই আওয়াজ যে হচ্ছে। মনে আছে তোমার ওই পুরোনো দিনের যখন ওই রাজা কিছু
বলতো সারা হুম, গ্রামকে হুম। ছড়িয়ে দাও, হুম, তখন ওই হুম। বাজাতে বাজাতে বলতে ওইটা বলতে ইউজুয়ালি একটু বড় হতো, এটা বড় একটু হতো, মানে ওই ছোট। তবলার বায়াটারই মতো, ওকে ওকে ওইটাই ওকে। বাজাচ্ছে। হুম হুম। তো যাই হোক, মানে তাদের মধ্যে এরকম আনন্দ দেখে তো আমি মানে কি হলো ব্যাপারটা, যে কি হয়েছে। তো যেহেতু মানে দেখো, আমি সত্যি কথা বলতে সব সাধনা বা এগুলো শুনেছি, অ্যাকচুয়ালি আমি সামনাসামনি কোনোদিন দেখিনি, আমার মধ্যেও একটা কিউরিয়াসিটি ভাব কাজ করছে, ঠিক আছে। তো আমি গেলাম সামনে, এবং লোকটাকে দেখে তো সেরকম কিছু মনে হলো না, মানে যে স্বামীজি স্বামীজি বলছে তাকে দেখে কিছু মনে হলো না যে সে মানে কি বলবো খুব একটা পাওয়ারফুল বা এরকম কিছু, তাকে দেখে কিন্তু মনে হলো না। আর গ্রামের যে পঞ্চায়েত প্রধানের নাতি, সে অ্যাকচুয়ালি পরিচয় করিয়ে দিচ্ছিল আমাদের। কিন্তু আমাদের পরিচয়টা নিয়ে তিনি অত কিন্তু কিছু মানে কেয়ারই করছেন না, তিনি শুনছেন। তার মেন কনসেন্ট্রেট ওইখানে, ঠিক আছে। সেই দিন রাত্রেও কিছু হয়নি। আমি সেকেন্ড দিন রাত্রির কথা বললাম তোমাকে হয়তো, সেই দিন রাত্রেও কিছু হয়নি, ঠিক আছে। থার্ড দিন সকালবেলায় আমি দেখার জন্য গেছি যে ওইখানে মানে কেউ আছে কিনা, ঠিক আছে। থার্ড দিন গেছি, কেউ নেই, পুরো ওই চরটা পুরো ফাঁকা, কেউ নেই। মানে আগের দিন রাত্রির কত পর্যন্ত ছিলে? আমরা বেশিক্ষণ না, এবার আমরা কটা 5টা 5:30 অবধি ছিলাম। আমি বললাম না 3টের সময় ফিরেছি, 5টা হুম, 5:30 অবধি কথাবার্তা বলেছি। বলে তারপর চলে আমরা, এসছো, হ্যাঁ, রিটার্ন চলে বলে চলে এসেছি। ইভেন মানে লাস্ট কি দেখলে ওখানে? লাস্ট ওইখানে ওই ওরা সবাই অ্যারেঞ্জমেন্ট করছে বা এরকম কিছু একটা ব্যাপার। হুম, আর সত্যি কথা বলতে কেমন বলতো, তোমার জানলাটার একটা সাইড খুললে না ওই শ্মশানটা দেখা যায়, মানে ওই যে যিনি ওইখানে বসে আছেন তাকে আর কি তুমি দেখতে পারবে প্রপার, কারণ বললামই তো পিছন দিকটা। তো আমরা খুলেও সেদিনকে আর দেখিনি, কি করেছে, যা খুশি করুক গিয়ে, আর ঠান্ডা কাল, আমি জানলা ফানলা খুলিনি। সেদিন রাত্রিটা কেটে গেছে, পরের দিন সকালবেলা বললাম, গিয়ে দেখছি কিছু নেই, একটা মানুষও নেই, ঠিক আছে। মানে ওই ওর যে সাঙ্গপাঙ্গ 4টে 5টা ছিল, ওরা তো নেই সঙ্গে, মানে মৃতদেহটা যেটা সেটাও নেই, ওই স্বামীজিও নেই, হুম, কেউই নেই। হুম। আমি পঞ্চায়েত প্রধানের ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে কি গো, কালকে ছিল, হয়ে গেল সব সাধনা, কি করে ফেললো? বলছে, না না, ওরা ওই মৃতদেহ নিয়ে কি করে তুমি জানো, দেখবে কি কি করে। আমি বলছি, ও আচ্ছা, হবে হয়তো। এবার আমার মনে একটা কিউরিওসিটি জেগেছে যে মৃতদেহটাই বা কার, তাই না? তুমি ভাবো, একটা মৃতদেহ তোমার হচ্ছে শ্মশানে নিয়ে এসছে, তার মানে আত্মীয় পরিস্বজন কি ওইগুলো, মানে যারা আর কি এই ব্যাপারটা নিয়ে হুম, খুব হুম। এক্সাইটেড। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি, এরা কি আত্মীয় পরিস্বজন? বলছে না, সেরকম কিছু না, এখানে এই জিনিসটা মাঝে সাঝে হয়। মাঝে সাঝে হয়, তুমি যে বললে যে তোমার হচ্ছে, মানে ব্যাপারটা কি বলতো, ওরাও কিছু জিনিস একটা চেপে রাখার মানে হচ্ছে খুবই পরিকল্পনা করছিল। আমি জানি না এটা ক্যামেরা অন ক্যামেরা মানে বললে কি হবে ব্যাপারটা, কিন্তু জিনিসটা কিছু একটা চেপে যাওয়ার ওরাও চেষ্টা করছিল। কারণ ওরা আমাকে বললো যে বেশিরভাগ এখানে মানে মানুষ পোড়ানো পোড়ানো বা এইসব কিছু হয় না, যা হয় এক নয় মুর্শিদাবাদে হয়, এক নয় তোমার হচ্ছে তারাপীঠের ওখানে। তো আমি বেশি কিছু নিয়ে আর বললাম না এটা নিয়ে। আর সত্যি কথা বলতে আমরা কাজের সূত্রে গেছি, আমরা কাজ করব, বাড়ি ফিরবো, এইটা মানে এইটুকুই আমাদের। ওই যে আমাদের মধ্যে যে মানে এনকোয়ারিটা ছিল না যে এই সব সাধনা বা এটা নিয়ে, এইটা তখন চলে গেছে। আমি ভাবছি এইটা অন্য কোনো একটা কিছু একটা হতে পারে, ব্যাপারটা উল্টো দিকে যেতে পারে, হয়তো তুমি বুঝতে পারছো কিসের মানে হুম, ব্যাপারটা আমি বলছি। আমি থাক, যা হচ্ছে হোক, আমার এই দিকে ওসব এখন মাথা মাথা গলিয়ে ঘামিয়ে লাভ লাভ নেই নেই। ভাই, এখান দিয়ে আমি বেরোতে কাজ হবে। করছি, কাজটা করব, প্রপার চলে যাব, ঠিক আছে। সেই দিন রিটার্ন করেছি, সেই দিন আবার আওয়াজ শুনেছি, মানে 3টে বাজাতে বাজাতে যাচ্ছে। বাজাচ্ছে, সবাই মিলে একসাথে বাজাচ্ছে। আর সত্যি কথা বলতে ওখানে 4জন, আর গ্রামবাসীরা কজন, 5-6 জন, ঠিক আছে। আমরা গেলাম যখন, তখন ওই লোকটা যে স্পেসিফিক্যালি যে স্বামীজি, সে বলছে তোমাদের ওই জানলাটা দিয়ে এই দিকটা দেখা যায়, আমায় জিজ্ঞেস করছে। বলছি হ্যাঁ দেখা যায়। বলছে খুলবে না আজকে জানলাটা, ঠিক আছে। ওই যে সাঙ্গপাঙ্গরাও আছে, ওরাও মানে হাত নেড়ে ইশারায় বলছে না, একদম করবে না। এই ঠিক আছে, খুলবো না, কি দরকার আমার খোলা, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, যে পঞ্চায়েত প্রধান, সে বলছে দাদা দেখো, মানে ও পঞ্চায়েত প্রধানের যে নাতিটা, সে বলছে দাদা দেখো, তোমরা সম্মানীয় ব্যক্তি, তোমরা এসছো, এই গ্রামীণ যে তোমার হচ্ছে এই জিনিসপত্রগুলো, এগুলোর মধ্যে তোমরা কিন্তু পড়ো না, তোমাকে যা বলছে তাই করো, কাইন্ডলি মানে দরজা জানলাটা খুলো না। তুমি ঠিক আছে, খুলবো না ভাই। সেদিনকে যথারীতি 9:30টার সময় আমরা খেয়ে দিয়ে
শুয়েছি, ঠিক আছে? তুমি বললে বিশ্বাস করবে না, সেদিন রাতে ওই ব্যামপাটিগুলো যে দুম 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 আওয়াজ হচ্ছে। আর এটা কিন্তু ওই আওয়াজটা নয়, ওই যে বাদ্যযন্ত্রের আওয়াজটা সেটা কিন্তু নয়, ব্যামপাটি দিয়েই আওয়াজটা হচ্ছে। কোনোদিন কিন্তু এই জিনিসটা আমি দেখিনি, ব্যামপাটি দিয়ে মানে আমি বলছি না খুব জোরে হচ্ছে, লাউডলি হচ্ছে, বাট একটা হচ্ছে। এবার মানে আমি থিঙ্কিং যে এটা তোমার হতে পারে যে কোনো ইঁদুর বা কিছু এরকম যাচ্ছে, কারণ ক্লাব ঘর বন্ধ থাকে, হতে পারে। বেশি মানে না করে আমি শুয়ে পড়েছি, ঠিক আছে, কিন্তু হচ্ছে কিন্তু আওয়াজটা। আর আমার মানে সেদিনের ঘুমটা যেন খুবই পাতলা হচ্ছে, মানে আমি যেন সবকিছু শুনতে পাচ্ছি সারাউন্ডিংসে কি চলছে আমার। হঠাৎ করে একটা সাউন্ড আসে, কি রে ওঠ, দেখবি না, একবার আসে। তোমার কাছে? হ্যাঁ, কি রে ওঠ, দেখবি না। আমি পাত্তা দিই না, ঠিক আছে। এবার ব্যাপারটা কি বলতো, আমি গাত্রবন্ধন, কিন্তু আমি তো আগেই বলেছি গাত্রবন্ধনটা আমি জানি, গাত্রবন্ধনটা করেছি, ঠিক আছে। আর আমি জানি কি যে ধরো 3 বার হলে, আমরা অনেকেই জানি এটা যে নিশির ডাক 3 বার এরকম। আমি ভাবছি যে এরকমও কিছু একটা কিন্তু হতে পারে, কারণ ও মনন সাধনা বলছে, মানে সব সাধনা করছে। শ্মশান যদি জাগ্রত হয় মানে বিশাল একটা বড় বাজে জিনিস হবে। আমি গাত্রবন্ধন করেছি 3 বার, কি 5 বার মতো রেখেছে। কিরে দেখ, দেখবি না, ঠিক আছে। আর আমাদের যদি বিছানাটার কথা বলি, আমার বিছানাটা এইখানে, সঞ্জয়দার বিছানা এইখানে, মাঝখানে একটা গ্যাপ। আর সঞ্জয়দা আমাকে তুই তুকারি করে না, ঠিক আছে, যেহেতু বললাম সিনিয়র, সে আমাকে তুই তুকারি করে না। আচ্ছা, আরেকটা কথা সঞ্জয়দার চেহারাটা সম্বন্ধে বলি, এটা মানে হয়তো অনেকে মানে কি বলবো খারাপ মনোভাবে দেখতে বডি পারে, শেভিং হচ্ছে, বডি শেভিং করতে পারে, কিন্তু এটা বডি শেভিং নয়। এটা সিচুয়েশনটাকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলতে চাইছি। অ্যাকচুয়ালি লম্বা, খুবই লম্বা, কালো, আর তোমার হচ্ছে পাতলা, রোগা, পুরো রোগা, চোখ দুটো লাল লাল, সব সময় সব সময়। এটা কোনো মানে বলছি না যে তোমার কিছু ভর করেছে বা এরকম কিছু, মানে লাল লাল একটু চোখটা। কিন্তু আগে বলে রাখা ভালো, ও কিন্তু গাঁজা ফাজা সেবন করে না বাবা। অনেকেই বলে যে গাঁজা সেবন করে বলে চোখ ফোক লাল, যাই হোক। না, ও এইটা নিয়ে খুবই আর কি মানে কি বলতো, মানে খেপে যায়, মানে সবাই ওকে দেখে বলে গাঁজা খায়, এরকম একটা ব্যাপার আছে। ও কিছু এসব করে না। যাই হোক, এবার আমি চোখটা খুলেছি 5 বার মতো ডাকার পরে চোখটা খুলেছি, দেখি সঞ্জয় দা জানলাটা খুলে দাঁড়িয়ে আছে। আর সঞ্জয় দা আমাকে ওইভাবে বলছে, কিরে দেখবি না ওঠ, কিরে দেখবি না ওঠ। মানে তুমি বললে বিশ্বাস করবে না কৌশিক, মানে আমার বুকটা না জাস্ট ছাড়াত করে উঠেছে, কাকে দেখছি এটা। মানে অদ্ভুত অদ্ভুত, মানে একটা তোমার হচ্ছে আমার সিচুয়েশনের মধ্যে আমি পড়েছি। আমি জাস্ট তোমার নেমেছি, সঞ্জয়দার কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমি যে এসে দাঁড়িয়েছি, কোনো ভুরুক্ষেপ নেই ওর, কোনো রেসপন্স দিচ্ছে কোনো না। রেসপন্স নেই, শুধু বলছে কি রে দেখবি না ওঠ ওঠ। এই কথাটা মানে হচ্ছে আউড়ে যাচ্ছে। আমি ওকে ডাকবো, ডাকলে যদি আমার উপর অ্যাটাক করে, আমি আমি সত্যি কথা বলতে এই রকম চোখের সামনে কিছু আমি দেখিনি। মানে কেমন তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো হয়তো, মানে আমি যে তাকে ডাকবো, সে তো আমার উপর অ্যাটাক করতে পারে, আমি তখন কি করব, তাই না? মানে অদ্ভুত রকমের সিচুয়েশন। আমি জানলাটা দিয়ে তাকালাম, ঠিক আছে, ওই লোকটা মড়াটার উপরে বসেছে, সামনে একটা আগুন জ্বলছে, ঠিক আছে। লোকটা বিড়বিড় বিড়বিড় করে কিছু বলছিল। আমার ওই দিকে যতটা না খেয়াল, আমার বেশিরভাগ খেয়ালই যাচ্ছে সঞ্জয়দার উপর, সঞ্জয়দার মুভমেন্টের উপর। কারণ আমি ভাবছি যে ওই লোকটা যা খুশি তাই না করুক, এ আমার পাশে দাঁড়িয়ে আছে, এর উপর যদি কিছু হয়, মানে এ যদি আমার গলা ফলা চিপে ধরে, মানে অ্যাজ সাচ আমি যেগুলো আর কি শুনেছি যে কারোর উপর মানে কিছু এন্টিটি তোমার যদি ভর করে, এইরকম যদি করে, আমি বিশাল ভয় পেয়ে রয়েছি ওর মুভমেন্টের উপর, আমি তাই বেশি লক্ষ্য করছি। ও শুধু একটাই জিনিস বলছে, কিরে দেখবি না ওঠ ওঠ, এইটা বলে যাচ্ছে। ওই লোকটা মন্ত্রটা বিড়বিড় বিড়বিড় করে বলছে, কিছু একটা মন্ত্র, আমি জানি না, সেটা শুনতে পাচ্ছি না, কিছু একটা বলছে। ওই লোকটা ওইখান দিয়ে, মানে ওই লোকটা টুয়ার্ডস তোমার হচ্ছে নদীর দিকে তাকিয়ে আছে, আর আমাদের ঘরটা হচ্ছে পিছন দিকে, ঠিক আছে। ওই লোকটার পক্ষে জানা সম্ভব না, কেউ একটা জানলা খুলে কিন্তু দেখছে। ওই লোকটা বলছে, তোদের না বারণ করেছিলাম, জোরে বলছে, তোর আবার দেখছিস।
আমাদের জানলাটার সামনে দুটো মানে হচ্ছে কালো মূর্তি দাঁড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ওই জায়গাটাতেই, মানে পুরো একদম কি বলবো, মানে ওই যে জানলাটা দিয়ে আমরা দেখছিলাম ওই জানলাটা দিয়ে দুটো কালো মূর্তি দাঁড়ালো, দাঁড়িয়ে পাস করলো, আর দৌড়ে আমাদের মানে আমি তো বললাম যে মানে শ্মশানের দিকটা যেটা সেটা অ্যাকচুয়ালি আমাদের ঘরটা দিয়ে সারাউন্ডিং গিয়ে তুমি হচ্ছে দেখতে পাবে। ওরা দৌড়ে হচ্ছে যে আমাদের ঘরের দরজাটার দিকে আসছে, সেটা আমি শুনতে পেলাম যে দৌড়াচ্ছে ওরা, দৌড়াতে দৌড়াতে আসছে। ঠিক আছে, আমি মানে কি বলবো, আমি পুরো অবাক যে এ তো ঘরে বিপদ আবার বাইরেও বিপদ, আমি যাবোটা কোথায়, মানে আমার এখানে শেষ। আমি কিছু না করে আমি সঞ্জয় দাকে একটা ঠেলা দিয়েছি, পুশ করেছি, এই সঞ্জয় দা কি হয়েছে, কি দেখবে? ঠিক আছে, সঞ্জয় দা হকচকিয়ে গেছে, কি হলো, কি কি বলছো? বলছি কি বলছিলে? যতক্ষণে এই কনভারসেশন চলছে ততক্ষণে তোমার আওয়াজ শুরু হয়ে গেছে দম 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 গেটটার মধ্যে, যেন কেউ পিটিয়ে ভেঙে ফেলবে গেট। ঠিক আছে, আর বাদ বাকি তোমরা দুজন গেছিলে? হ্যাঁ আমরা দুজনই, বললামই তো তোমাকে, দুজন গেছি। ঠিক আছে, আর লোকালয় থেকে অনেকটাই আর কি মানে গ্যাপে জায়গাটা, ক্লাব ঘর, শুধু হচ্ছে সামনে একটা চড়া বালি টাইপের পড়ে রয়েছে, ওইখানে ওই শ্মশানটা যেটা আর কি বলছি, দুমদুম করে আওয়াজ। ঠিক আছে, এবার ও বলছে কে এসছে এত রাতে? বলছি জানি না কে এসছে, তুমি গিয়ে গেটটা খোলো। আমি তো ওর উপর বিশাল রেগে গেছি, মানে আর ও নর্মাল হয়ে গেছে এবার, ও নর্মাল হয়ে গেছে, কি এসছে? আমি যে জানি না, তুমি গিয়ে গেটটা খোলো। ঠিক আছে, আমার অবস্থা টাইট, মানে আমার সত্যি মানে আমি চোখের সামনে এরকম তো কোনোদিন দেখিনি বাবা, আর মানে জল জ্যান্ত আর কি দেখতে পাচ্ছি এরকম ব্যাপার। যে তুমি গিয়ে গেটটা খোলো। ঠিক আছে, ও গেটটা গিয়ে খুলেছে, দুটো লোক সঙ্গে সঙ্গে ঢুকে চলে এসছে লোক। ঠিক আছে, ওই যে স্বামীজির যে হচ্ছে সাঙ্গপাঙ্গ ছিল, ওই দুটো লোক, ওই দুটো লোক ঘরের মধ্যে আমাদের ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকে বলছে আমাদের স্বামীজি দেখতে পেয়ে গেছে। আমি বলছি মানে আমি ও বলছে যা খুশি তাই কর, আগে জানলাটা বন্ধ কর। ওই যে মানে ওইখানে যে আগুনটা জ্বলছে, ওইখানে ঘিরে 60 থেকে 70টা মতো হচ্ছে তাল গাছ সমান সমান কিছু একটা কালো ছায়া বলো বা কি বলবো আমি নিজেও জানি না, ওই রকম দাঁড়িয়ে আছে। মানে আর ওরা মানে আমি আমি দেখে মানে আমি কি বলবো, কাকে কি বলবো, ওরা আমাকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে মানে ছিটকানিটা দিয়ে দিয়েছে। ওরা ছিটকানি দিয়ে বলছে যাই হয়ে যাক না কেন, আমরা এই তোমার কটা বাজে তখন, 2:30-3টে তো নিশ্চয়ই হবে। ঠিক আছে, এতটাই রাত গভীর। ওরা বলছে যে মিনিমাম তুমি ধরে রাখো যতক্ষণ না ভোরের আলো ফুটছে আমরা বুঝতে পারছি, ততক্ষণ যাই হয়ে যাক না কেন আমরা গেট খুলবো না। বলছি আমি মানে কি বলবো, আমার কিছু বলার বাক্য নেই। আমি ওদেরকে জাস্ট বললাম যে আপনারা এইসব কি করছেন, অনেকক্ষণ বাদে মানে সেটা নিজের স্থিতিশীল হ্যাঁ স্থিতি মানে হয়ে কি করছেন আপনারা? বলছে আমরা জানি না স্বামীজি মরণ খেলায় নেমেছেন। আমি, মরণ খেলায় নেমেছেন কি? বলছে উনি শ্মশান জাগ্রত করতে চাইছেন। শ্মশান জাগ্রত করছেন, আপনারা জানেন কি হতে পারে? যারা শ্মশান মানে জাগ্রত করাটা জানে না অ্যাকচুয়ালি তাদেরকে আমি বলি, মানে শ্মশান জাগ্রত করা মানে হচ্ছে শ্মশানে ওই শ্মশানে মানে যেসব এন্টিটিদের আর কি সৎকার হয়েছে, আমরা জানি যে সৎকার হলেই সঙ্গে সঙ্গে কিন্তু মানে নতুন যে জন্মটা সেটা কিন্তু পায় না, অনেক পুরনো আত্মারা থাকে। শ্মশান পবিত্র জায়গা আমিও মানি, কিন্তু অনেক ক্ষেত্রে এই যে যেইখানে এই যে তোমার ধর হচ্ছে সাধনাগুলো হচ্ছে সেই শ্মশানগুলো কিন্তু তোমার হচ্ছে পবিত্র জায়গা নয়। আমাদের মণিকর্ণিকা ঘাটটা যতটাই তোমার হচ্ছে পবিত্র স্থান, আমাদের তারাপীঠের শ্মশান গিয়ে দেখো, ওটা কিন্তু মানে একটা ভয়ঙ্কর জায়গা। ওখানে সাধনাটা হয়, রীতিমতো সাধনা করে মানুষ। আর সাধনা করলে তোমার যেমন মানে নেগেটিভ এন্টিটিরা আসে, তাদের কাজ হয়ে গেলে তারা কিন্তু সাধনাটার মানে যারা আর কি সাধনা করে নেগেটিভ এন্টিটি ডাকছে তাদের কিন্তু মুক্তিটার ব্যবস্থা কিন্তু তারা আর করে না। এটা কিন্তু খুব একটা বড় বাজে জিনিস, তাদেরকে দিয়ে কাজটা করিয়ে দিলাম, তারপর তো মুক্তিটার ব্যবস্থা তো তারা করে করছে না। এর ফলে মানে ব্যাপারটা খুবই আর কি ভয়ানক। মানে যদি একটা শ্মশান জাগ্রত করা হয়, মানে যত যত আত্মারা আর কি ওইখান দিয়ে মুক্তি পাননি সবাই একসাথে আসবে, আর এসে মানে তাদেরকে দিয়ে হয়তো তুমি কাজ করাতে পারো, আমি বলছি না কাজ করাতে পারো না, কাজ করাতে পারো, কিন্তু কাজ যদি তারা করার পরে কিছু যদি তোমার থেকে না পায়, সে কিন্তু বিশাল বড় ক্ষতি করবে।
আর শুধু তোমার ওই এরিয়াটার ক্ষতি করবে না, মানে যারা যারা আর কি এটার সাথে যুক্ত, ইভেন তোমার হচ্ছে ওই যে মানে পুরো এলাকাটার আর কি ক্ষতি করে দিতে পারে। মানে তারা অতৃপ্ত আত্মা, তুমি ব্যাপারটা বুঝতেই পারছো হয়তো। এবার আমার সত্যি কথা বলতে ওই যে সিনটা না, আমি এখনো চোখটা বন্ধ করলে মানে গায়ে কাটা দিয়ে ওঠে। ওই রকম মানে একজন বসে আছে না, তাকে ঘিরে ওই রকম কালো কালো মানে কি বলবো, গাছ বলবো না কি বলবো আমি জানি না গো, মানে ব্যাপারটা আমি মানে জীবনে প্রথমবার কিছু নতুন জিনিস দেখার হুম। একটা অনুভূতি। মানে ব্যাপারটা আমি মানে হয়তো মানে আমি সেইভাবে ডিসক্রাইবও করতে পারলাম না হয়তো ওই যে যেরকম দুটো ভাবে। শিষ্য ওখানে ছিল তোমাদের সাথে? হ্যাঁ আমাদের সাথে ছিল, সকালবেলা হয়েছে, হুম। তারা দেখতে গেছে, অ্যাজ ইউজুয়াল কিছু নেই, এই স্বামীজি? কেউ নেই। তারা ইভেন তোমার হচ্ছে নদীটা বললামই হয়তো তোমাকে যে মানে নদীটার ফ্লোটা খুবই কম হয়ে গেছে, যেহেতু আর কি শীতকাল না, ওটা অ্যাকচুয়ালি বর্ষার জলে পুষ্ট নদী, তাই জন্য তোমার হচ্ছে ফ্লোটা অনেকটাই কম। ওরা তাও নদীর মধ্যে নেমে গিয়েও আর কি হাতড়ানোর চেষ্টা করেছে, বাট কিছু খুঁজে পায়নি। আমরা মানে ব্যাপারটা সত্যি কথা বলতে একটা ভয়ঙ্কর দিকে পরিণত হতে পারে, মানে টার্নিংটা নিচ্ছে এইটা মানে ভেবেও বলতে পারো। এছাড়া আমাদের কাজও শেষ হয়ে গেছিল, আমাদের ওয়াটার টেস্ট হয়ে গেছে, আমাদের লাইনিও দেখা কমপ্লিট হয়েছে বললাম। আমরা পরের দিন আর কি সকালবেলায় রামপুরহাটে ফিরি, ঠিক আছে, মানে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে এখান দিয়ে আর কি পালানোর ধান্দা। তারপরে আমরা এই কিছুদিন আগে জুন মাসে ওখানে গেছিলাম, ওইখানে সাইট ভিজিটিং এর জন্য গেছিলাম, ওখানে ওইচার তৈরি হচ্ছে, সামনেই একটা ওইচার তৈরি হচ্ছে, তো ওইখানে গেছিলাম সাইট ভিজিটিং এর কাছে। তো ওইখানে যে পঞ্চায়েত প্রধানের যে নাতি আছে তাকে আমি জিজ্ঞেস করলাম যে কি ভাই এখন সব ঠিকঠাক আছে তো? বলছে দাদা ওই কটা দিন ওই যে তোমরা গেছিলে তার পরের দিন থেকে কি কি যে হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি বলছি, বলেছে তোমাদেরকে? হ্যাঁ শুনি তাহলে, শুনি একটু হ্যাঁ, শোনো। মানে কেমন বলবে, বলছে যে মাঝে মাঝেই শোনা যাচ্ছে যে বাচ্চা, কোনো বাচ্চা তোমার হচ্ছে রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে, ঠিক আছে, মধ্যরাত্রে বাচ্চা হাঁটছে, ঠিক আছে, তাহলে মানে যেমন বাচ্চাদের আর কি গোঙানি টাইপের হয়, ওই গোঙানি শোনা যাচ্ছে, ঠিক আছে। এছাড়াও অনেকে মানে হচ্ছে কি বলবো, তাদের অপ্রিয় যারা মানুষ ছিল, অপ্রিয় মানুষ, কিন্তু আমি বলছি না প্রিয় মানুষ, যারা অপ্রিয় মানুষ ছিল তাদের সাথে একটা মানে হচ্ছে তাদের স্বপ্নে এসে তাদের মানে মুখোমুখি হয়ে যাওয়া, এইরকম একটা মনোভাব হচ্ছে মানে। আর আরেকটা সব থেকে যেটা ইন্টারেস্টিং পয়েন্ট, তারাপীঠের একজন সাধক আছে, আমি জানি না তার নামটা আর কি বলাটা এখানে ঠিক হবে কিনা, তারাপীঠের খুবই একটা মানে বিখ্যাত সাধক, তাকে ডাকা হয়েছিল গ্রামটা, যে দেখুন আমাদের এই অবস্থা হয়ে গেছে, ঠিক আছে, আমরা জানি না কি হয়েছে ব্যাপারটা। একটা মাঝে টুকছি, হুম। সেই সাধক বা সেই হুম, মানে কি বলবো, ওই তান্ত্রিকটা কি হলো যে মরার উপর বসেছে? তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার কোনো খোঁজ পাওয়া যায়নি? না। তার আগের দিন পর্যন্ত তার খোঁজ ছিল? হুম, আমরাই তো দেখেছি, আমি তো বলি, হ্যাঁ, এবং ইভেন ইভেন মানে সে যে কাজটা করছে সেটাও হ্যাঁ, আমরা দেখেছি। দেখেছে, এবং ওই হ্যাঁ হ্যাঁ গ্রামের যে কি প্রধানের ছেলেও তোমাদের সাথে আলাপ হ্যাঁ, করালো, প্রধানের নাতি। প্রধানের নাতি হ্যাঁ আলাপ হ্যাঁ করালো, হ্যাঁ হ্যাঁ। তারপরেও নেই, তাকে না পাওয়া না, যাচ্ছে তাকে না। পাওয়া যায়নি, তাকে ইভেন আমরা শুনেছিলাম যে তার ওই শিষ্য আর চারজন বললাম না ছিল, চারজনের মধ্যে দুজন দুজন আমাদের ঘরে এসেছিল এবং তারা খুঁজেছিল। এছাড়াও তারা তারাপীঠ শ্মশান ফশান ওইসব গুলোও খুঁজে এসছে, যে মানে হচ্ছে যদি কিছু একটা করা যায়, কিন্তু পাওয়া যায়নি। আর এই যে বাচ্চার গুঙানিটা বা তোমার হচ্ছে এই অপ্রিয় মানুষদের হচ্ছে রিলেট করে ফেলা মানে দেখা, এইসব ব্যাপারগুলো এতটাই হয়েছে, মানে আমাদের এই যে যারা পডকাস্ট করে বা তোমার হচ্ছে যারা মানে এই ভিডিওগুলো বানায়, তাদের খুব একটা পরিচিত মুখ, এইটুখানি শুধু বললাম, ঠিক আছে। তারাপীঠের শ্মশানেই তিনি বসেন, মানে তিনি অ্যাকচুয়ালি গেছিলেন ওইখানে, ঠিক আছে। এবার আমি বলছি না তিনি খুবই শক্তিশালী মানুষ বা তিনি খুবই আর কি মহান মানুষ, ওর জন্যই আমি তার নামটা বললাম না, নালে আর কি ব্যাপারটা খুবই আর কি প্রচারিত হয়ে যেত জিনিসটা। তিনি যান, তিনি বলেন যে এখানে শ্মশান জাগ্রত করাই হয়েছিল, ঠিক আছে। এবার শ্মশানকে যে থামানো, এটা একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু করা সম্ভব না, মানে কখনোই পসিবল নয়। তুমি যে শ্মশান একটা জাগ্রত করে দিয়ে চলে গেছো, এবার তোমাকেও সেই প্রসিডিওরটার মধ্যে দিয়েই যেতে হবে, যেইভাবে শ্মশানটা তোমাকে জাগ্রত করা হয়েছিল সেই প্রসিডিওরটার মধ্যে দিয়েই যেতে হবে। এবং ইচ অ্যান্ড এভরি মানে যেসব আত্মাগুলো আর কি তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে,
সেই সব আত্মাদের কি কি চাহিদা সেগুলো মেটানোর একটা না একটা তোমাকে উপায় বার করতে হবে। তুমি ভাবো যে অতগুলো মানুষ যারা মানে ধরো 100 বছর আগে 200 বছর আগে মারা গেছে, এবার তাদের কি আত্মার কামনা বা তাদের কি বাসনা সেগুলো কি তোমার পক্ষে সম্ভব সেগুলোকে ফিল মানে করা? মানে গ্রামে তো অত গ্রামটা অত হুম। বড় না। না, গ্রামটা বড় না, না গ্রামটা অনেকটাই বলো। সাত পয়সার নাম, আমি পুরো ডাইরেক্ট বলছি, গ্রামটার নাম সাত পয়সা নাম। এবার ওই জায়গাটা, মানে এটা তো দেখো, ওখানে তো হতে পারে কয়েক হাজার এন্টিটি হতে পারে। হ্যাঁ কয়েক হাজার হতে পারে। যদি 200 বছর একটা যদি এন্টিটির বয়স হয়, হুম। কয়েক হাজার হতে পারে সেখানে মারা গেছে, অবভিয়াসলি। ধরলাম আমি। হুম। তো তাদের মনোবাসনা পূরণ করতে গেলে তো সম্ভব না এটা। আর ব্যাপারটা কি, একটা জিনিস ঠিক যে ওইখানে ওটা কিন্তু মানে যেমন আমরা তারাপীঠ শ্মশানে দেখি, মানে একটার পর একটা মরা ঢুকছে পোড়ানো হচ্ছে, ওইখানে কিন্তু ওই ব্যাপারটা নেই। ওটা না। ঠিকই বলেছিল যে হ্যাঁ ওই ব্যাপারটা নেই যে সবাই পোড়াচ্ছে, এইরকম ব্যাপার নেই। যাদের খুব অসুবিধা তারাই শুধু একমাত্র ওই শ্মশানটাকে ইউজ করে। তা ওটা শ্মশান বলা চলে না, বালির একটা চর টাইপের। তো যাই হোক না কেন, ওইখানে ওই মানে ওই পার্টিকুলার জায়গাটায় উনি বসে নাকি আবার কাজ করেছেন। কাজ করে উনি একটা মন্দির স্থাপনা করে দিয়ে চলে গেছেন, বলছে এছাড়া আর কিছু করা যাবে না। কারণ এতটাই ইয়ে হয়ে গেছে। এতটা মানে এতজন এন্টিটি আছে, তাদের ওই রকম বাসনা বা কামনা পূর্ণ করার মতো ক্ষমতা কারণ নেই। আর ওই মন্দিরটায় পার্টিকুলারলি ওই মন্দিরটায় মানে শনির মন্দির তৈরি করেছে। আমি জানি না এটার সাথে মানে কি তোমার হচ্ছে, মানে আমি সত্যি কথা বলতে দেখো শনি দেবের সাথে এইটার যে কি কানেকশন আমি নিজেও জানি না। আমি বিভিন্ন রকম মহাবিদ্যার নাম শুনেছি। এখানে যদি তোমার হনুমানজির মন্দিরও, তাহলে একটা ভালো হ্যাঁ হ্যাঁ, কাজের কাজ হতো মনে হয়। হনুমানজি মানে আমি যাদের সাথে আর কি কানেক্ট করতে পারি যে এরা মানে ভৌতিক জিনিস থেকে তোমাকে রেহাই দিতে পারে, হনুমানজি, মহাবিদ্যা বা শিব আমাদের যিনি আছেন, এরা এরা আমাদেরকে হেল্প করতে পারেন। কিন্তু উনি জানি না কোন এর বেসিসে তৈরি করেছেন, ওখানে একটা শনিদেবের মন্দির তৈরি করেছেন আর ওখানে বলেছেন কাউকে পুজো না দিতে। হ্যাঁ। ওইখানে ওই মানে ওই জায়গাটাতে পার্টিকুলারলি ওই জায়গাটাতে কিন্তু আছে শনিদেবের মন্দিরটা রয়েছে, ওখানে কেউ পুজো দেয় না। এটা খুব অবাক করা ব্যাপার না? আমিও ব্যাপারটা ঠিক বুঝিনি। আর কিন্তু ওই লোক মানে ওই ছেলেগুলোর থেকে আমি জানলাম যেটা, প্রায় 2-3 মাস ওই গোঙানি বা হচ্ছে অপ্রিয় মানুষদের দেখা। ইভেন আরেকটা তো মানে মেন মানে ব্যাপারটা হয়েছিল সেটা একজনের পোল্ট্রি মানে ফার্ম টাইপের ছিল। ফার্ম বলতে দেখো গ্রামের ওইদিকে মানে কি বলবো, ওই এক একটা খাঁচা মতো করে না অনেক মুরগি ফুরগি একসাথে রেখে দেয়। একদিন উঠে দেখে যে ওই সব মুরগি মরে গেছে, তা আবার কি গলা মুটকে মেরেছে, এরকম ব্যাপার বুঝেছো। হ্যাঁ। এবার ওই সব ব্যাপারগুলো কিন্তু তোমার হচ্ছে ওই 2 মাস পরে যে গ্যাপটা গেছে, ওই গ্যাপটা থেকে তোমার হচ্ছে সমস্তটা ক্লিয়ার হয়েছে। এবার জানি না কি শনি মন্দির না ওটা কি মন্দির, মানে দেখে তোমার শনি মন্দিরই মনে হবে, কারণ যেই স্ট্রাকচারটা আর কি উনি তৈরি করেছেন ওটা শনি মন্দির মানে ঠাকুরেরই একটা স্ট্রাকচার। আমি জানি না এটার সাথে তোমার হচ্ছে কোনো ভৌতিক জিনিসের কোনো লিঙ্ক আপ আছে কিনা। আমরা তো আর অত বড় অকাল্টিস্ট নই, বা আমরা এইসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটিও করি না সত্যি কথা বলতে। তো গ্রামটা এখন সুস্থ না? গ্রামটা এখন সুস্থ, সুস্থ এখন মানে সুস্থ। সেই ওই ব্যাপারটা নেই। 2-3 মাসটা মানে হচ্ছে খুবই আর কি তা প্যান্ডামিকের মধ্যেই ছিল বলতে পারো। প্যান্ডামিক বলছো হ্যাঁ, বাবা? তুমি ভাবতে পারছো তোমার হচ্ছে রাস্তা দিয়ে কোনো একটা মানে তুমি ঘুমিয়ে আছো, তুমি ভাবো একজনের ঘুঙানির আওয়াজ, অথবা তুমি এমন একটা মানুষ যে মারা গেছে তোমার অপ্রিয় মানুষ, তার সাথে তুমি রিলেট করতে পারছো যে তোমার কাছাকাছি সে আছে, মানে সেটাকে মানে প্যান্ডামিক তুমি ছাড়া না তুমি চাইতেও কিভাবে তুমি একটা দেখে ফেললে এরকম। হ্যাঁ মানে। আর সত্যি কথা বলতে ওই যে সিনটা না মানে যে তোমাকে হয়তো আমি আগেও বলেছিলাম এটা, মানে আগের তোমার হচ্ছে যখন এসেছিলাম, ওই সিনটা ভোলার মতো না। ওই সিনটা জাস্ট ভোলার মতো না, মানে আমার কি বলবো লাইফের একটা অ্যাচিভমেন্ট বলতে পারো ওই সিনটা। মানে সত্যি মানে এইরকম একটা সিন আমি সব সাধনা অনেক শুনেছি, এই করতে হয় ওই করতে হয় অনেক ব্যাপারে, মানে এগুলোকে শুনেছি যে শ্মশান দেবতা যিনি আছেন শ্মশান গার্ড পালন কর্তা অনেকে রয়েছেন, ওদেরকে সব তুষ্ট পুষ্ট করে করতে হয়, অনেক কিছু শুনেছি। বাট এইরকম চোখের সামনে আর আমার যা মনে হয় কি বলতো, উনি ব্যাপারটা ঠিকঠাক জানতেন না। যিনি মানে আর কি করতে গেছেন না, তিনি এই সব ব্যাপারটা ঠিকঠাক জানতেন না। আর জানলেও মানে কিছু এমন একটা হয়েছে যেটা মানে ওই কাজটাকে পুরো আর কি পুরো ভন্ড করে দিয়েছে।
হয়তো হতে পারে সেটা আমাদের দেখা হতে পারে বলতে পারো, বা তোমার হচ্ছে ওই দুটো যে তার সাঙ্গপাঙ্গ ছিল তাদের দেখা হতে পারে বলো, কিন্তু সাঙ্গপাঙ্গ গুলো ছিল তারপর? তাদের আর খোঁজ খবর আমি তো পাইনি, মানে আমি জিজ্ঞেসও হুম, করিনি। বুঝতে কিন্তু পেরেছি। তারা হচ্ছে যে গেছিল তারাপীঠ শ্মশানে, বা তোমার হচ্ছে ওই জলে নেমেছিল তো আমাদের সামনেই, আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জলে নেমেছিল তারা খোঁজার জন্য, তারা কিছুই পায়নি। ইভেন তারা হচ্ছে ওই যে তারাপীঠ শ্মশানে গেছিল, ওই ব্যাপারটা বলেছে, কিন্তু তারা খোঁজ পায়নি। তারা ওখান দিয়ে বেরিয়ে গেছে হতে পারে। হতে পারে, আর এবার হতে পারে তাদেরও কিছু একটা। আমি মানে সত্যি মানে ব্যাপারটা অনেকে ভাবেন হয়তো যে এই যে ভৌতিক জিনিসটা বা আমরা যে সব জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরছি সব জিনিসটা হচ্ছে খেলা খেলা, কিন্তু আমি জানি না মানে এই জিনিসটাকে যদি কেউ একটা হালকা করে নিয়ে সে যদি মানে হচ্ছে সত্যি সত্যি একটা তোমার হচ্ছে ডিটারমাইন হয়ে কাজটা করে ফেলে না, তার কত বড় ক্ষতি সে করছে সে নিজেও বুঝতে পারছে না। থ্যাংক ইউ রিকি। হুম। আর মানে কিছু বলার নেই, এত সুন্দর ঘটনা এটা। আর কিছু বলার থাকলে কেকে পডকাস্ট কেমন লাগলো? না না, আমি আর কিছু আমার তো দ্বিতীয়বার হয়ে গেল, হ্যাঁ। মানে সত্যি খুবই ভালো লাগে তোমাদের এখানে আসতে। থ্যাংক ইউ। আর আমার সাথেও তো তোমার একটা আসছে আমাদের হ্যাঁ। চ্যানেলে, হুম হুম সেটাও হুম। আপনারা অবশ্যই দেখবেন আশা করি। আমি ডেসক্রিপশনে পুরো লিংক দিয়ে দেবো চ্যাটবির। হুম, 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 আর থ্যাংক ইউ অবশ্যই, রিকি। হুম। হাত তো ঠান্ডা হয়ে গেছে তোমার ভয়ে। যাই হোক, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আমার সাথে আজকে গেস্ট সায়ন ছিল হুম, এবং রিকি, অবশ্যই। এবং ক্যামেরার ওই পারে কিংসুক সেন। থ্যাংক ইউ সো মাচ।